Assalamu alaikum everyone. Welcome to lecture 8 of English History of English Literature 2, GED 2231 or GED 247. Let's invite our fellow students. অন্যরা আসতে থাকুক, আমরা আস্তে আস্তে শুরু করি। আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ডের 3টা লেকচার কমপ্লিট অলরেডি। আমরা লেকচার 5-এ আমরা Victorian literature introduction, historical background, and what does it mean by Victorian? Victorian শব্দটার মানে কি? ভিক্টোরিয়ান শব্দটার মানে সম্পর্কে আমরা একটু আলোচনা করেছিলাম। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, let's return to lecture 5. আমরা লেকচার 5-এ যদি ফিরে যাই, লেকচার 5-এ আমাদের ফোকাসটা কি ছিল? লেকচার 5 আমরা স্টার্ট করলাম ভিক্টোরিয়ান পিরিয়ড। এই লেকচারে আমাদের ফোকাস কি ছিল? সবার আগে আমরা ভিক্টোরিয়ান শব্দটার মানে কি, দ্য ডেফিনেশন অফ ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরিয়ান মিনিং, ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ বলতে কি বোঝায় সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরিয়ান শব্দটার মানে কি কি দাঁড়ায়। এখান থেকে আমরা একটা শব্দ পেয়েছিলাম, একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে ডেকোরাম। এই একটা শব্দ দিয়ে আমি ভিক্টোরিয়ান শব্দটাকে রিপ্লেস করতে পারি। এই ভিক্টোরিয়ান শব্দটা নিয়ে ডিসকাস করার পর, আফটার স্টাডিং দ্য ডেফিনেশন অফ ভিক্টোরিয়ানিজম, আমরা চলে গেলাম হচ্ছে লিটারেরি ক্যারেক্টারিস্টিক, সাহিত্যের বৈশিষ্ট্য, ভিক্টোরিয়ান লিটারেচারের বৈশিষ্ট্য। এখানে আমরা পেলাম রিয়েলিজম, মোরালিজম, সায়েন্স অ্যান্ড অ্যান্টি ম্যাটেরিয়ালিজম। লিটারেচার মানেই হচ্ছে বাস্তব জীবনের ছবি, পোর্ট্রায়াল অফ ডেইলি লাইফ, রিফ্লেক্টিং ইটস প্র্যাকটিক্যাল প্রবলেম। তারপর আমরা আলোচনা করলাম ভিক্টোরিয়ান পোয়েটস, নভেলিস্ট, এসেইস্ট, এরা সবাই দে আর মোরাল টিচার্স। এদের সবারই দায়িত্ব, এরা সবাই একটা বড় দায়িত্ব তাদের কাঁধে নিয়েছেন, সেটা হচ্ছে মানুষকে মোরালিটি শিক্ষা দেয়া, নৈতিকতা শিক্ষা দেয়া। পয়েন্ট নাম্বার 3তে আমরা পেয়েছিলাম সায়েন্স, অ্যাডহিয়ারেন্স টু সায়েন্স। সব লিটারেচারে বিজ্ঞানের প্রভাব রয়েছে। সায়েন্স আমাদেরকে সত্যের পেছনে ছোটার অনুপ্রেরণা দেয় এবং আমাদেরকে জীবন সম্পর্কে সম্পূর্ণ নতুন একটি ধারণা আমাদেরকে দেয়। একই সাথে আমরা যাতে কল্পনার মধ্যে নিজেকে আবদ্ধ না রাখি, কল্পনায় যাতে সারাক্ষণ আচ্ছন্ন না থাকি, বাস্তবতা যেন আমাদের অন্যতম মূল প্রসঙ্গ হয়, সেই জন্য বিজ্ঞানের অবদান অপরিসীম। বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ভিক্টোরিয়ান লিটারেচারে। ডিরেক্ট, ইনডিরেক্ট, সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই দিকেই আমরা বিজ্ঞানের অবদান পাই। আর 4 নম্বর পয়েন্টটা আমাদের ছিল উই অ্যাটাক ম্যাটেরিয়ালিজম। ভিক্টোরিয়ান রাইটার মানেই হচ্ছে তারা বস্তুবাদের বিরুদ্ধে, তারা কিসের পক্ষে? তারা আইডিয়ালিজম এস্টাবলিশমেন্টের পক্ষে। দে এক্সল্ট আ পিওরলি আইডিয়াল কনসেপশন অফ লাইফ, ফোকাসিং অন লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড। সবার লেখাতেই আমরা অন্তত এই 4টা পয়েন্ট, 4টা বিষয়ের প্রসঙ্গে আমরা তাদের আলোচনার আলোকপাত পাই। তারা এইসব বিষয়ে আলোচনা করেছেন, তারা যাই লিখেছেন তাদের লেখার পেছনে এই লাভ, ট্রুথ, জাস্টিস, ব্রাদারহুড এই বিষয়গুলো বারবার এসেছে। এরপর আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছি, হিস্টরি সম্পর্কে আলোচনা করেছি ভিক্টোরিয়ান পিরিয়ড। আমরা 4টা সোশিও পলিটিক্যাল ফোর্স নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাট ফার্স্ট ডেমোক্রেসি,
education, then we find morality, advancement of science and technology. তারপর আমরা আলোচনা করেছিলাম ভিক্টোরিয়ান কনফ্লিক্ট, ভিক্টোরিয়ান যুগের বিভিন্ন দ্বন্দ্ব নিয়ে আলোচনা করেছিলাম। এসব দ্বন্দ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব ছিল কনফ্লিক্টস অফ মোরালিটি, এটাকে আমরা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব, নৈতিকতা নিয়ে দ্বন্দ্ব। তারপর কনফ্লিক্টস অফ টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে এস্টাবলিশ হওয়ার ফলে মানুষের জীবনযাত্রার মান বিপন্ন হয়ে গেল, দেখা গেল পরিবেশ দূষিত হচ্ছে, যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা শ্রমিক শ্রেণী, ওয়ার্কিং ক্লাস পিপল, তাদের জীবনযাত্রায় দেখা গেল নানা রকম সমস্যা, নানা রকম ঝুঁকির মধ্যে দিয়ে তারা যাচ্ছে। বিশেষ করে আমরা তখনকার সময়ের যে চাইল্ড লেবার, শিশু শ্রম নিয়ে আমরা আলোচনা লক্ষ্য করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ কনফ্লিক্ট সেটা হচ্ছে দ্বন্দ্ব। বলে দ্বন্দ্ব কিসের সাথে কিসের? বিজ্ঞানের সাথে ধর্ম, কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান। এই যে মানুষ নতুন নতুন বিজ্ঞান শেখার ফলে তার মধ্যে অ্যারোগেন্স, অহংকার বৃদ্ধি পেল এবং তারা ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। এই যে ধর্ম বিষয়ক দ্বন্দ্বটা এই সময় মানুষের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, ধর্মের প্রতি মানুষের বিশ্বাস আস্তে আস্তে উঠে যেতে লাগলো। এরপর ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ, এটা আরেকটা বিশেষ বিষয়। এই সময়ে ইংল্যান্ড, ব্রিটেন পুরো পৃথিবীতে তাদের কর্তৃত্ব বজায় নিশ্চিত করলো, সারা দুনিয়াতে তাদের ব্যবসা বাণিজ্য প্রসার করতে লাগলো। ব্যবসা বাণিজ্য প্রসার করতে করতে তারা একসময় রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলল। যখনই তারা তাদের রাজনৈতিক প্রভাব খাটানো শুরু করলো, তখন বিভিন্ন দেশের সাথে তাদের সংঘর্ষ, বিভিন্ন দেশে দেশে তাদের যুদ্ধ শুরু হলো। আমাদের দেশেও যুদ্ধ হয়েছে ইংরেজদের সাথে বিভিন্ন সময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এটা হচ্ছে পলিটিক্যাল, একই সাথে পলিটিক্যাল, ইকোনমিক এন্ড কালচারাল কনফ্লিক্ট। সবার শেষে আমরা যে কনফ্লিক্টটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কনফ্লিক্ট ওভার উইমেন্স রাইট। এখান থেকে ফেমিনিজম, নারীবাদ, এই মতবাদের উন্মেষ ঘটে। বিশেষত ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ডে যেহেতু নারীদের মধ্যে শিক্ষার প্রসার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, সেই হিসেবে তারা শিক্ষিত হচ্ছে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এরপর ভিক্টোরিয়ান পিরিয়ডে মানুষে মানুষে ভেদাভেদ যে ভাষার মধ্যে হতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি, যে আপার ক্লাস লোয়ার ক্লাস তাদের মধ্যে ডিসক্রিমিনেশনের একটা মিডিয়াম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ভাষার মাধ্যমে আমরা তাদের যে সামাজিক বিভেদ সেটা স্পষ্ট হয়ে ওঠে। এই ছিল আমাদের লেকচার 5। লেকচার 5-এ আমরা এভাবেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেছি আর ভিক্টোরিয়ান পিরিয়ডের নানা সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের লেকচার 6-এ আমাদের ফোকাস ছিল ভিক্টোরিয়ান পোর্টস, দ্য ভিক্টোরিয়ান পোর্টস। ভিক্টোরিয়ান পিরিয়ডের আমরা 4 জন কবি নিয়ে আলোচনা করেছি। আমরা আলফ্রেড টেনিসনের অবদান নিয়ে আলোচনা করেছি। ওনাকে আমরা বলেছি দ্য মোস্ট রিপ্রেজেন্টেটিভ লিটারেরি ম্যান অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। ওনার লিখায় আমরা কি পাই? ওনার লিখায় আমরা পাই ডাউটস অ্যান্ড ফেথ, গ্রিফস অ্যান্ড ট্রায়াম্পস অফ ভিক্টোরিয়ান পিপল। ভিক্টোরিয়ান যুগের মানুষের যে দ্বিধা, তাদের বিশ্বাস, তাদের দুঃখ এবং তাদের বিজয়ের গল্প আমরা তার গল্পের মাধ্যমে পাই। টেনিসনের সাথে সাথে আমরা ব্রাউনিং কে নিয়ে আলোচনা করেছি। ব্রাউনিং এর পরই আমরা এলিজাবেথ ব্যারেট, তাকে নিয়ে আলোচনা করেছি এবং আমরা আমাদের আলোচনা শেষ করেছিলাম ম্যাথু আর্নল্ডকে দিয়ে। এবং তাদের মধ্যে বিশেষ করে ম্যাথু আর্নল্ড এবং টেনিসন, এদের দুজনের মধ্যে যে ভয়, তারা কেন দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন? They were worried about the clash between technology and faith, science and faith. বিজ্ঞান আসার ফলে মানুষের মধ্যে বিশ্বাস কমে যাচ্ছে, রিলিজিয়াস ফেইথ কমে যাচ্ছে। এই জন্য
মানবিকতাও মানুষের মধ্যে কমে যাচ্ছে। এটা নিয়ে টেনিসন, আর্নল্ড দুইজনেই বেশ ভয়ে ছিলেন, তাদের লেখার মধ্যে আমরা পাই। গত ক্লাসে লেকচার 7 আমরা যদি রিপিট করি, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দ্য ভিক্টোরিয়ান নভেলিস্ট, ভিক্টোরিয়ান পিরিয়ডের যারা ঔপন্যাসিক তাদের নিয়ে আমাদের আলোচনা ছিল। আমরা শুরু করেছিলাম চার্লস ডিকেন্সকে দিয়ে, ডিকেন্সের অবদান, তার বিখ্যাত কাজগুলো, তার জীবনের বিভিন্ন পর্যায়ে তার বিভিন্ন অভিজ্ঞতার আলোকে উনি লিখেছেন। তার লেখা পিকউইক, অলিভার টুইস্ট, নিকোলাস মেকেলবি, ডেভিড কপারফিল্ড, টেল অফ টু সিটিজ এসব নিয়ে আমরা আলোচনা করেছি। ডিকেন্সের পরপরই যার কাজ আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করেছি উনি হলেন উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। থ্যাকারের কাজ আমরা আলোচনা করেছি। এই দুজনের আলোচনা যখন আমরা করেছি তখন আমরা বলেছি যে টেকেন টুগেদার আমরা যদি দুজনকে একসাথে বিবেচনা করি, চার্লস ডিকেন্স, ম্যাকপিস থ্যাকারে, টেকেন টুগেদার এদের দুজনকে যদি আমরা একসাথে ধরি, দ্য নভেলস অফ ডিকেন্স এন্ড থ্যাকারে give us a remarkable picture of all classes of English society. ডিকেন্স লোয়ার ক্লাস, পোর ক্লাসের কাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন। চার্লস ডিকেন্স gave us the perspective from lower class. থ্যাকারে gave us the perspective of upper class. আপার ক্লাস এন্ড লোয়ার ক্লাস মানে সব মিলিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ টোটাল পিকচার পাচ্ছি ভিক্টোরিয়ান পিরিয়ডে। এরপর জর্জ এলিয়ট, তার লেখায় আমরা মোরালিটি গ্রো করা সম্পর্কে অনুপ্রেরণা পাচ্ছি। জর্জ এলিয়ট, তাকে আমরা মোরালিস্ট বলছি, তাকে আমরা বলছি মোরালিস্ট। উনার মতে we need to establish moral law as the basis of human society. এই ছিল আমাদের ভিক্টোরিয়ান লিটারেচার নিয়ে আলোচনা আজকে পর্যন্ত। আজকে আমরা যে টপিকগুলো শুরু করব সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের আরো কিছু বিষয়বস্তু আমাদের জানা প্রয়োজন। এই বিষয়গুলোতে আমরা ফিরে যাব। আজকে আমরা রিভিউ করব ভিক্টোরিয়ান পিরিয়ড এন্ড ভিক্টোরিয়ান লিটারেচার। কিছু কিছু বিষয়বস্তু আমরা রিপিট করব, কিছু কিছু বিষয় আমরা নতুন আলোচনা করব। আমরা কতজন আছি এখন? আপাতত আছি 14 জন। ওকে, রায়হান আছেন? এজএডএম রায়হান আমিন আছেন? জি স্যার। আচ্ছা, আপনি এখন আমাদের সামনে যে স্লাইডটা আছে এই স্লাইডের হাইলাইট করা অংশগুলো একটু পড়বেন কাইন্ডলি। The Victorian period of English literature began with the accession of Queen Victoria to the throne in 1837 and lasted until her death in 1901. আচ্ছা, আমাদের এই লাইন সম্পর্কে, এই লাইন নিয়ে কি আমাদের কারো কোনো কনফিউশন আছে? ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হচ্ছে উইথ দ্য অ্যাক্সেশন। অ্যাক্সেশন মানে হচ্ছে আরোহণ, সিংহাসনে বসা। অ্যাক্সেশন শব্দটার মানে হচ্ছে সিংহাসনে আরোহণ করা, সিংহাসনে বসা। অ্যাক্সেশন অফ কুইন ভিক্টোরিয়া টু দ্য থ্রোন ইন 1837, 1837 সালে কুইন ভিক্টোরিয়া সিংহাসনে বসলেন, সেখান থেকে শুরু। and lasted until her death in 1901. উনি মারা গেলেন 1901 সালে। একই সাথে তার রাজত্বও শেষ হলো এবং ভিক্টোরিয়ান পিরিয়ডও শেষ হলো। ভিক্টোরিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচারও শেষ হলো। এই লাইন নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নাই। দিস ইজ দ্য টাইম স্প্যান অফ ভিক্টোরিয়ান পিরিয়ড, 1837 থেকে 1901, 1837 to 1901. ওকে, রায়হান
পরেরটুকু কন্টিনিউ করেন প্লিজ। Victorian literature deals with the issues and problems of the day. Some contemporary issues that Victorians dealt with, including the social, economic, religious, and intellectual issues and problems surrounding the Industrial Revolution, growing class tension, they are the early feminist movement, pressures toward political and social reform, and impact of Charles Darwin's theory of evolution on philosophy and religion. আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এই যে হাইলাইট করা পার্টটা, এই পার্টটা কিন্তু অলরেডি আমাদের আলোচনা করা শেষ। সেই সমগ্র আলোচনা স্পেশালি আমাদের লেকচার 5, আমাদের লেকচার 5 এর পুরো ক্লাসের একটা সামারি আমরা এই কয়েকটা লাইনের মধ্যে পাই। কি বলছে এখানে? ভিক্টোরিয়ান লিটারেচার ডিলস উইথ, ভিক্টোরিয়ান লিটারেচার তার বিষয়বস্তু কি? দ্য ইস্যুস এন্ড প্রবলেমস অফ দ্য ডে। এই লিটারেচার গল্প বলি, উপন্যাস বলি, কবিতা বলি, এখানে আমরা পাবো হচ্ছে ডিফারেন্ট ইস্যুস এন্ড প্রবলেমস অফ দ্য ডে, মানে আমাদের ডেইলি লাইফ, প্রতিদিনকার জীবন, নিত্যদিনকার জীবনের বিভিন্ন বিষয়বস্তু এবং সমস্যা, প্র্যাকটিক্যাল প্রবলেম। ভিক্টোরিয়ান লিটারেচার মানে এখানে ইস্যুস অফ ডেইলি লাইফ এন্ড প্রবলেমস অফ ডেইলি লাইফ এর আলোচনা থাকবে। ইস্যুস এন্ড প্রবলেমস অফ ডেইলি লাইফ। এরপর এখানে বলছে সাম কন্টেম্পোরারি ইস্যুস, কিছু সমসাময়িক বিষয়বস্তু আছে আলোচনা, ওই সময়ের সমসাময়িক। কন্টেম্পোরারি ইস্যুস দ্যাট দ্য ভিক্টোরিয়ানস ডেল্ট উইথ, কি কি ইস্যুস? সোশ্যাল, ইকোনমিক, এগুলো কিন্তু আমরা আমরা 5th লেকচারে আলোচনা আছে। সোসাইটি, ইকোনমিক, সোশ্যাল ইকোনমিক ফ্যাক্টরস, আমরা যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়েছি ওখানে আমাদের সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা আছে। রিলিজিয়াস, এই বিষয়েও আলোচনা আছে। ইন্টেলেকচুয়াল ইস্যুস, এটা নিয়েও আলোচনা আছে। এন্ড প্রবলেম সারাউন্ডিং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে আমরা বললাম টেকনোলজি, কনফ্লিক্ট রিগার্ডিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল তখনকার মানুষ। গ্রোয়িং ক্লাস টেনশন, ধনী গরিবের মধ্যে দ্বন্দ্ব। দ্য কনফ্লিক্ট ক্ল্যাশ বিটুইন আপার ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস, অ্যারিস্টোক্রেটিক পিপল অ্যান্ড ওয়ার্কিং ক্লাস, ধনী গরিবের মধ্যে যে সংঘর্ষ তার নিয়ে আলোচনা আছে। আর্লি ফেমিনিস্ট মুভমেন্ট, ওই সময় প্রথম ফেমিনিস্ট মুভমেন্ট তখন মাথাচাড়া দিয়ে উঠছে। কনফ্লিক্ট রিগার্ডিং দ্য রাইটস অফ উইমেন, নারী অধিকার আন্দোলন তখন কিন্তু মানে সবচেয়ে বেশি শক্তিশালী রূপ লাভ করছে ওই সময়টাতে। তার কারণ হিসাবে আমরা বলছি দ্য স্প্রেড অফ এডুকেশন, নারীদের মধ্যে শিক্ষার প্রসার হওয়ার ফলে তারা শিক্ষিত হচ্ছে, শিক্ষিত হতে হতে নারীরা সচেতন হচ্ছে, সচেতন হতে হতে তারা আন্দোলন করছে তাদের অধিকার আদায়ের। আর্লি ফেমিনিস্ট মুভমেন্ট। প্রেশার টুয়ার্ডস পলিটিক্যাল এন্ড সোশ্যাল রিফর্ম, একই সাথে আমরা পাচ্ছি ডেমোক্রেসি, তখন আর রাজাদের হাতে আর শাসন ক্ষমতা নেই। যদিও আমরা কুইন ভিক্টোরিয়াকে কুইন হিসেবে বলছি, কিন্তু উনার হাতে কিন্তু ওরকম পলিটিক্যাল পাওয়ার ছিল না। পলিটিক্যাল পাওয়ার তখন রাজনৈতিক দলগুলোর হাতে। ডেমোক্রেসি, ওই সময় তখন ডেমোক্রেসি চালু হচ্ছে। তাহলে প্রেশার টুয়ার্ডস পলিটিক্যাল এন্ড সোশ্যাল রিফর্ম অ্যান্ড ইম্প্যাক্ট অফ চার্লস ডারউইনস থিওরি অফ এভলিউশন। চার্লস ডারউইনের থিওরি, উনি বললেন, কি বললেন? সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট এবং ন্যাচারাল সিলেকশন। ওনার যে বৈজ্ঞানিক তত্ত্ব, এটা মানুষের মধ্যে ধর্মের প্রতি একটা অবজ্ঞা এনে দিচ্ছে। চার্লস ডারউইনের থিওরি প্রমাণ করে দিচ্ছে যে ঈশ্বর বলতে কিছু নেই, সবই হচ্ছে প্রকৃতির লীলা। অল দ্য অ্যানিমালস দে আর সিলেক্টেড বাই নেচার। প্রচুর পরিমাণে মানুষ তারা এই ডারউইনের তত্ত্ব দ্বারা প্রভাবিত এবং তারা ধর্মকে চ্যালেঞ্জ করা শুরু করলো। স্পেশালি চার্লস ডারউইনের থিওরি অফ এভলিউশন অ্যান্ড ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন, দর্শন এবং ধর্মের উপরে যে চার্লস ডারউইনের যে তত্ত্ব, এখান থেকেই মূলত কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, এই কনফ্লিক্টের শুরু। এর ফলে দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হচ্ছে।
The restlessness regarding the knowledge, scientific knowledge. সায়েন্স আমাদের চিন্তা ভাবনাকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে আমরা ধর্মকে চ্যালেঞ্জ করার মতো সাহস পাচ্ছি। এবং ভিক্টোরিয়ান পিরিয়ডে প্রথম মানুষ ধর্মকে চ্যালেঞ্জ করা শুরু করলো। এর আগে এত প্রবলভাবে মানুষজন ধর্মকে চ্যালেঞ্জ করার সাহস পায়নি। মানুষজন শিক্ষিত হচ্ছে এবং মানুষ সচেতন হচ্ছে। মানুষ সবকিছুকে যুক্তি দিয়ে বিচার করতে চাচ্ছে। যখনই মানুষ সবকিছু যুক্তি দিয়ে বিচার করতে চাচ্ছে, তখন অন্ধবিশ্বাসের প্রতি তার একটা বিতৃষ্ণা জন্মাচ্ছে এবং সে ধর্মের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ধর্মের ধর্মের যে ভিত্তি, ভিত্তিতে কিন্তু আঘাত করছে বিজ্ঞান। যদিও এখন আমরা এই বিষয়ে অনেকটাই এগিয়ে এসেছি, কারণ সায়েন্স ধর্মকেও সাপোর্ট করে অনেক সময়, কিন্তু ওই সময়ে সায়েন্স এমন ভাবে তার প্রভাব বিস্তার শুরু করলো যে ধর্মের ভিত্তি নড়ে গেল। ওকে রায়হান, থ্যাংক ইউ। এবার খায়রুন নাহার সাবরিন আছেন? খায়রুন নাহার সাবরিন। জি স্যার। আচ্ছা, আপনি কাইন্ডলি আপনার সামনে স্লাইডে যে লেখাগুলো হাইলাইট করা আছে, হাইলাইট করা অংশটুকু একটু পড়বেন। স্যার ক্রিটিক্যাল রিয়েলিস্টিক পিরিয়ড থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে। জি জি। ওকে স্যার। Critical realistic period. The mind and background, the struggle between workers and capitalists. আপনি শুধু হাইলাইট করা অংশটা ফোকাস করবেন। ওকে স্যার। The Victorian morality. আচ্ছা, এই পর্যন্ত আমরা একটু দেখি। আমরা এতক্ষণ ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে আলোচনা করছি, কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডের আরেকটা নাম আছে, আরেকটা নামে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডকে ডেকে থাকি। সেই নামটা হচ্ছে ক্রিটিক্যাল রিয়েলিস্টিক পিরিয়ড। ভালো করে খেয়াল করেন, ক্রিটিক্যাল রিয়েলিস্টিক পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে ক্রিটিক্যাল রিয়েলিস্টিক পিরিয়ড। এটার সময়টা কখন? দ্য মিড অ্যান্ড লেট 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি মানে হচ্ছে 1800 শতক, কিন্তু 19th সেঞ্চুরি এটা হচ্ছে 1800 18th সেঞ্চুরি। 1800 এর লাস্টের দিকে মেবি এটা। এটা হচ্ছে আপনার বলতে গেলে 1850 থেকে 1900 সাল, 1850 টু 1900, এই পার্টটাকে আমরা বলছি ক্রিটিক্যাল রিয়েলিস্টিক পিরিয়ড, মানে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড আর কি। এই সময় আমরা দেখতে পাচ্ছি দ্য স্ট্রাগল বিটুইন ওয়ার্কার্স অ্যান্ড ক্যাপিটালিস্ট। আমরা বলছি উচ্চবিত্ত নিম্নবিত্তর মধ্যে দ্বন্দ্ব, দ্য ক্ল্যাশ, দ্য স্ট্রাগল বিটুইন ওয়ার্কার্স অ্যান্ড ক্যাপিটালিস্ট, ওয়ার্কিং ক্লাস, পুয়ার ক্লাস অ্যান্ড রিচ ক্লাস, ধনী গরিবের মধ্যে দ্বন্দ্ব। এই পার্টটাতে আমরা ফোকাস করছি, অলরেডি এটা আলোচনা হয়ে গেছে। কিন্তু এরপরে দ্য ভিক্টোরিয়ান মোরালিটি। এই ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা যে মোরালিটি নিয়ে কথাবার্তা বলছি, বিশেষ করে লেকচার 6, লেকচার 7, গত দুটো লেকচারে আমরা কিন্তু এটাই বারবার বলার চেষ্টা করছি যে ভিক্টোরিয়ান কবি হোক, ভিক্টোরিয়ান ঔপন্যাসিক হোক, অথবা ভিক্টোরিয়ান গদ্যকার, প্রাবন্ধিক, ভিক্টোরিয়ান পোয়েটস, নভেলিস্ট অর এসেইস্ট, এরা সবাই দে আর মোরাল টিচার্স। তারা আমাদেরকে মোরালিটি শিক্ষা দিতে চাচ্ছেন, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, সরাসরি অথবা পরোক্ষভাবে আমাদেরকে মোরালিটি, নৈতিকতা শিক্ষা দিতে চাচ্ছেন। ভিক্টোরিয়ান মোরালিটি, এগুলো কিন্তু আমরা লেকচার 5, 6, 7, গত তিনটে লেকচারই কিন্তু এই কথাগুলো বারবার আসছে।
লিটারেচারে বলছে ফিকশন ইজ দ্য হাইয়েস্ট অ্যাচিভমেন্ট উইথ ডিকেন্স অ্যাজ ইটস রিপ্রেজেন্টেটিভ। এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। ভিক্টোরিয়ান পিরিয়ড অথবা ক্রিটিক্যাল রিয়েলিস্টিক পিরিয়ড, এই পিরিয়ডটাতে সবচেয়ে ডমিনেন্ট লিটারেচার হচ্ছে নভেল, ফিকশন। ফিকশন ইজ দ্য হাইয়েস্ট অ্যাচিভমেন্ট উইথ ডিকেন্স অ্যাজ ইটস রিপ্রেজেন্টেটিভ। চার্লস ডিকেন্স উনি এতটাই সফল ছিলেন, উনি এতটাই সফল নভেলিস্ট ছিলেন যে উনার হাত ধরে novel turned out to be the most dominant literary mode of Victorian period. এই সময়ের সবচেয়ে ডমিনেন্ট লিটারেচার মোড হচ্ছে, কোন ধরনের সাহিত্য সবচেয়ে বিখ্যাত ছিল? নভেল, উপন্যাস, স্পেশালি ফিকশন। আচ্ছা, ওকে খায়রুন নাহার, আপনি পরের পার্টটা একটু কথা বলেন, যে ক্রিটিক্যাল রিয়েলিজমের মানেটা একটু পড়বেন। Okay, sir. Critical realism. Sticking to the faithful representation of the 18th century realist novel, critical realists carried their duty forward to the criticism of the society and the defense of the mass. They were all concerned about the fate of the common people. Their truthful picture of people's life and bitter and strong criticism of the society had done much in awakening the public consciousness to the social problem and in the actual improvement of the society. থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আসা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এটা। আপনাদের হাতের কাছে যদি খাতা কলম থাকে প্লিজ লিখে রাখেন, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান লিটারেচার বুঝতে গেলে আমাদের যে তত্ত্বটা বুঝতে হবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিয়েলিজম। সাধারণত ক্রিটিক্যাল বলতে আমরা কি বুঝি? ক্রিটিক্যাল বলতে বুঝি হচ্ছে জটিল। যখনই আমরা বুঝাতে চাই কোনো কিছু জটিল, আমরা বলি বিষয়টা খুব ক্রিটিক্যাল, বিষয়টা খুবই ক্রিটিক্যাল। তাহলে ক্রিটিক্যাল বলতে আমরা বুঝি হচ্ছে সংকটময়, জটিল এরকম, অথবা বিপজ্জনক, সিরিয়াস। এইখানে ক্রিটিক্যাল মানে কিন্তু আলাদা। এইখানে ক্রিটিক্যাল মানে হচ্ছে, মানেটা আমরা যে পরবর্তীতে ব্যাখ্যা করা আছে, আমরা একটু লাইন বাই লাইন যাই, একটু ব্যাখ্যা করছি, আপনারা একটু নোট রাখবেন সাথে। ক্রিটিক্যাল রিয়েলিজম মানে কি? ক্রিটিক্যাল রিয়েলিজম মানে হচ্ছে sticking to the faithful representation of 18th century. Faithful representation of 18th century. Realist novel. ভালো করে দেখেন, faithful representation মানে আমরা যাই লিখব সেটা হতে হবে হচ্ছে faithful representation। সমাজের যে ছবি আমরা আমাদের গল্পে বা উপন্যাসে তুলে ধরবো সেটা হতে হবে হচ্ছে অ্যাকুরেট, সিনসিয়ার, ট্রুথফুল। যা লিখবো সত্য, এর মধ্যে কোনো অতিরঞ্জন থাকবে না। দেয়ার উইল বি নো এক্সাজারেশন, নো ইমাজিনেশন, নো মেড আপ থিংস। বানানো বানোয়াট কোনো গল্প না। আমরা যাই লিখবো, হ্যাকারের ইয়েটা আমরা যাই লিখবো সেটা হবে হচ্ছে সিনসিয়ার, ট্রুথফুল, সত্য, অ্যাকুরেট পিকচার অফ সোসাইটি। ক্রিটিক্যাল রিয়েলিজম বলতে আমরা বুঝেছি স্টিকিং টু ফেথফুল রিপ্রেজেন্টেশন অফ 18th সেঞ্চুরি রিয়েলিস্ট নভেল। মানে ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা বেশিরভাগ নভেলেই পাবো হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন অফ ভিক্টোরিয়ান সোসাইটি। ভিক্টোরিয়ান সমাজের একদম অবিকল অ্যাকুরেট পিকচারাইজেশন। Critical realists carried their duty forward to the criticism of society and defense of the mass. যারা ক্রিটিক্যাল রিয়েলিস্ট তাদের ডিউটিটা কি ছিল? They had two duties. Number one, the criticism of the society. Number two, defense of the mass. Criticism of the society, ডিফেন্স অফ দ্য মাস। এবং ক্রিটিসিজমটা হতে হবে অ্যাকুরেট, সিনসিয়ার, ট্রুথফুল। সমালোচনা হতে হবে একদম নিরপেক্ষ,
নিউট্রাল। আমরা বায়াসড হয়ে যদি সমালোচনা করি তাহলে সেটা সমালোচনা হবে না। আমাদেরকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে, ফ্রম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ, আমাদেরকে সমাজের সমালোচনা করতে হবে। উই মাস্ট ক্রিটিসাইজ সোসাইটি ফ্রম আ নিউট্রাল পয়েন্ট অফ ভিউ। তাহলে ক্রিটিক্যাল ডিসকাশন, এটাকেই বলে হচ্ছে ক্রিটিসিজম, সমালোচনা। আপনি ভালোটাকেও আলোচনা করবেন, দুর্বলতাটাকেও আলোচনা করবেন। ভালোকে কিভাবে আরো ভালো করা যায়, দুর্বলতা কিভাবে অতিক্রম করা যায়। একটা সমাজের সুষ্ঠু সমালোচনা, প্রপার ক্রিটিসিজম। আপনি বায়াসড হবেন না, আপনি মিথ্যা বলবেন না, যা বলবেন অ্যাকুরেট, সত্য। আপনার অন্তত আপনার বিবেক যা বলে, অ্যাকর্ডিং টু ইয়োর কনসিয়েন্স, আপনার বিবেক অনুযায়ী, বিং স্ক্রুপুলাস, আপনাকে একদম বিবেক বজায় রেখে আপনাকে সমাজের সমালোচনা করতে হবে। এই যে ফেথফুল ট্রুথফুল ক্রিটিসিজম অফ সোসাইটি, এটা জরুরি। ভিক্টোরিয়ান নভেলে আমরা এই সমালোচনাটা পাই, স্পেশালি ইন চার্লস ডিকেন্স, ইন উইলিয়াম মেকপিস থ্যাকারে, ইন জর্জ এলিয়ট, শার্লট ব্রন্তে, থমাস হার্ডি। তাদের নভেলে আমরা এই সমাজের সমালোচনা পাই, ক্রিটিসিজম অফ সোসাইটি। একই সাথে আরেকটা বিষয়ে তাদের গুরুত্ব ছিল, সেটা হচ্ছে ডিফেন্স অফ দ্য ম্যাস, সাধারণ মানুষের প্রতি তাদের সমর্থন। ডিফেন্স বলতে তো আমরা বুঝি, ডিফেন্স, ডিফেন্স হচ্ছে কি? অফেন্স হচ্ছে আক্রমণ করা, ডিফেন্স মানে হচ্ছে রক্ষা করা, পক্ষে কথা বলা। আমরা ভিক্টোরিয়ান নভেলিস্ট তাদেরকে দেখছি, দে আর ইন সাপোর্ট অফ অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের প্রতি তাদের সমর্থন। তারা কিন্তু those who are powerful, those who are influential in society, তাদের পক্ষে কিন্তু কথা বলছেন না। ভিক্টোরিয়ান নভেলিস্ট বেশিরভাগই তারা, দে আর টকিং ইন সাপোর্ট অফ ওয়ার্কিং ক্লাস, যারা দরিদ্র, যারা অসহায়, তাদের পক্ষে কথা বলছে। তার মানে যেগুলো ক্রিটিক্যাল রিয়েলিস্টিক নভেল, ক্রিটিক্যাল রিয়েলিস্টিক নভেল, এখানে আমরা দুটো জিনিস অন্তত পাবো: দ্য ক্রিটিসিজম অফ সোসাইটি, সমাজের সমালোচনা, অ্যান্ড ডিফেন্স অফ দ্য মাস, সাধারণ মানুষের পক্ষে বর্ণনা। তাহলে কি কি? দেয়ার ডিউটি, ভিক্টোরিয়ান নভেলিস্ট অ্যান্ড পোয়েট, তাদের ডিউটি কোথায় কোথায় ছিল? দ্য ক্রিটিসিজম অফ দ্য সোসাইটি, সমাজের সুষ্ঠু সমালোচনা, প্রপার ক্রিটিসিজম অফ সোসাইটি, অ্যান্ড ডিফেন্স অফ দ্য ম্যাস। দে টকড অ্যাবাউট for ordinary people. They supported common man, ordinary people, working class, সাধারণ মানুষ, দরিদ্র অসহায় মানুষের পক্ষে তাদের কলম। They wrote in support of the poor, the working class, the mass. এই পর্যন্ত কি কোনো কনফিউশন আছে আপনাদের? No, sir. No, sir. No, এই sir. দুটো পয়েন্ট মাথায় রাখবো আমরা। কি? ক্রিটিসিজম অফ সোসাইটি, সমাজের সুষ্ঠু সমালোচনা। এখানে কল্পনার আশ্রয় নিলে হবে না। এখানে যদি আমরা কল্পনার আশ্রয় নেই, ইফ উই আর রোমান্টিক, ইফ উই আর ইমাজিনেটিভ, তাহলে কিন্তু আমরা সমাজের সমালোচনা করতে পারবো না। সমাজের সুষ্ঠু সমালোচনা করতে হলে সমাজকে পোর্ট্রে করতে হবে অ্যাজ ইট ইজ, সমাজকে তুলে ধরতে হবে একদম হুবহু, অবিকল, কোন রকম অতিরঞ্জন ছাড়া, অ্যাজ ইট ইজ। যদি আমরা সমাজকে হুবহু তুলে ধরতে পারি, তখনই উই ক্যান ক্রিটিসাইজ দ্য সোসাইটি। এবং সমাজকে যখন আমরা হুবহু তুলে ধরবো, অবশ্যই বাই ডিফল্ট আমাদেরকে সাধারণ মানুষের পক্ষেই কথা বলতে হবে। উই মাস্ট ডিফেন্ড দ্য অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে হবে। উই মাস্ট ডিফেন্ড। They were all concerned about the fate of common people. ভিক্টোরিয়ান সোসাইটিতে, ভিক্টোরিয়ান যত পোয়েট আছেন, নভেলিস্ট আছেন, তাদের সবারই মনোযোগ কোথায়? দে আর কনসার্ন অ্যাবাউট দ্য ফেট, নিয়তি, অফ কমন পিপল, সাধারণ মানুষের নিয়তি। দ্য ফেট অফ কমন পিপল, দ্য ফেট অফ কমন পিপল।
আপনি যেখানেই যাবেন, আপনি ভিক্টোরিয়ান পোয়েট্রিতে যান, ভিক্টোরিয়ান এসেতে যান, ভিক্টোরিয়ান নভেলে যান, ভিক্টোরিয়ান ড্রামাতেও যদি যান, আপনি দেখবেন ফোকাসটা হচ্ছে দ্য ডেস্টিনি অফ ম্যাস, দ্য ডেস্টিনি অফ ওয়ার্কিং ক্লাস, সাধারণ মানুষের ভবিষ্যৎ, তাদের নিয়তি, এটা নিয়ে কিন্তু কথা আছে। ভিক্টোরিয়ান নভেল, স্পেশালি ভিক্টোরিয়ান নভেলে এই বিষয়টা কিন্তু বারবার আসছে। দ্য ফিউচার, দ্য ডেস্টিনি অফ অর্ডিনারি পিপল, দ্য ফেট অফ দ্য কমন পিপল, এটা হচ্ছে সাহিত্যিকদের বিষয়বস্তু, চিন্তার বিষয়বস্তু। দে আর ট্রুথফুল পিকচার অফ পিপলস লাইফ, ট্রুথফুল পিকচার অফ পিপলস লাইফ। দেখেন, যে ছবিটা আমরা পাবো এটা হবে হচ্ছে ট্রুথফুল পিকচার অফ পিপলস লাইফ, মানুষের জীবনের একদম অবিকল প্রতিচ্ছবি, হুবহু তারা যেভাবে বেঁচে থাকে তাদের জীবনের হুবহু প্রতিচ্ছবি, কোন রকম অতিরঞ্জন ছাড়া, কোন রকম কল্পনার আশ্রয় ছাড়া। দ্য অ্যাকুরেট ফেইথফুল পিকচার অফ পিপলস লাইফ, মানুষের জীবনের প্রকৃত প্রতিচ্ছবি, a truthful picture of people's life, and bitter and strong criticism, and bitter and strong criticism of the society, সমাজের প্রতি তীব্র সমালোচনা, কঠোর, এখানে বিটার বলতে কঠোর, বিটার অ্যান্ড স্ট্রং, তীব্র এবং কঠোর সমালোচনা, কার প্রতি? সমাজের প্রতি। বিটার অ্যান্ড স্ট্রং ক্রিটিসিজম অফ দ্য সোসাইটি। আমরা এটা কিন্তু ওই আগের লাইন থেকেই আসছে। তাদের ডিউটি কি ছিল? তাদের ডিউটি ছিল criticism of society and defense of the mass. Criticism of the society মানেই হচ্ছে তাদেরকে they must bitterly and strongly criticize society, সমাজকে খুব তীব্রভাবে, কঠোরভাবে সমালোচনা করতে হবে। এবং যেহেতু তারা সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে চাইলে they must portray the people's life truthfully, সৎভাবে এবং অবিকল মানুষের জীবনের প্রতিচ্ছবিকে তুলে ধরা, the truthful picture of people's life. যদি মানুষের জীবনযাত্রার ছবি একদম অবিকল তুলে ধরা যায়, তবেই না we can criticize society bitterly and strongly, খুব কঠোরভাবে সমাজের সমালোচনা করা যায়। যদি এটা সম্ভব হয়, if it is possible, কি সম্ভব হয়? If it is possible to portray the society truthfully and criticize the society bitterly and strongly, যদি এইটা সম্ভব হয়, আমি লাইনটা হাইলাইট করেছি, আপনারা দেখেন, if it is possible to portray people's life truthfully and to criticize the society bitterly and strongly, যদি আমরা মানুষের জীবনযাত্রার ছবি অবিকল ফুটিয়ে তুলতে পারি এবং সমাজকে কঠোরভাবে এবং তীব্রভাবে সমালোচনা করতে পারি, তবেই সম্ভব had done much in awakening the public consciousness to the social problems in the actual improvement of society. যদি আমরা সাধারণ মানুষের প্রকৃত জীবন, আসল জীবনযাপনের ছবিটা তুলে ধরতে পারি, যদি আমরা সমাজকে সুষ্ঠুভাবে, তীব্রভাবে, কঠোরভাবে সমালোচনা করতে পারি, তবেই আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে, আমাদের মধ্যে অ্যাওয়েকেনিং জেগে উঠবে, পাবলিক কনসিয়াসনেস, জনসচেতনতা, মানুষের মধ্যে সচেতনতা জেগে উঠবে টু দ্য সোশ্যাল প্রবলেম, আমাদের চোখের সামনে সত্যিকারের যে সামাজিক সমস্যাগুলো, সেগুলো চোখের সামনে ফুটে উঠবে। উই উইল বি অ্যাওয়্যার অফ দ্য সোশ্যাল প্রবলেম। যখনই আমরা সচেতন হব যে কোনটা আসল সমস্যা, ইন দ্য অ্যাকচুয়াল ইমপ্রুভমেন্ট অফ দ্য সোসাইটি, তখনই আমরা সমাজের উন্নয়ন করতে সমর্থ হব। আমরা যদি নাই জানি যে আমাদের সমস্যা কি, তাহলে সমাধান কোত্থেকে পাবো? বেশিরভাগ সময় মানুষকে আপনি জিজ্ঞেস করবেন আপনার সমস্যা কি, তারা জানেই না সমস্যাটা কি। আপনি যদি নাই জানেন সমস্যা কি, তাহলে আপনি সমাধান করবেন কিভাবে? সবার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে কি? সোশ্যাল প্রবলেম। উই মাস্ট ফাইন্ড আউট দ্য সোশ্যাল প্রবলেম, সমাজের সমস্যাটা খুঁজে বের করতে হবে।
যদি আমরা সমাজের সমস্যাটা খুঁজে বের করতে চাই তাহলে কি করতে হবে? ক্রিটিসাইজ করতে হবে। যদি ক্রিটিসাইজ করতে চাই তাহলে কি করতে হবে? জীবনকে তুলে ধরতে হবে। একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। যদি আমরা মানুষের প্রকৃত জীবনের ছবি ফুটিয়ে তুলতে পারি তবেই সমালোচনা আসবে। যদি আমরা ঠিকমতো সমালোচনা করতে পারি তবেই সত্যিকারের সমস্যা আমাদের চোখের সামনে ফুটে উঠবে। যখনই আমরা সমস্যাকে চিহ্নিত করতে পারবো, when we will be able to identify the problem, then we will be able to give possible improvement of the society. সমাজকে যে পরিবর্তন করতে চাই আমরা, সমাজের যে ভালো করতে চাই, সমাজের ভালো করতে চাইলে আগে সমাজটাকে বুঝতে হবে, সত্যিকারের সমস্যা কি সেটাকে চিহ্নিত করতে হবে। তাহলে ক্রিটিক্যাল রিয়েলিজমকে আমরা কয়েকটা ধাপে ভাগ করতে পারি। কি কি ধাপে ভাগ করতে পারি? সবার আগে কি প্রয়োজন? সবার আগে প্রয়োজন ফেইথফুল রিপ্রেজেন্টেশন। সবার আগে প্রয়োজন স্যার, ফেইথফুল রিপ্রেজেন্টেশন। জি বলেন। ক্রিটিক্যাল রিয়েলিজমকে আসলে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, মানে তিনটা ভাগ কিরকম? এখানে হচ্ছে সমাজের আসল ছবিটা যখন ফুটে উঠবে তখন হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে মানুষজন আহ, মানে সমাজের মানুষের যে আসল ছবি আর কি, লাইফস্টাইল, এটা বুঝতে পারবে, প্লাস হচ্ছে সোসাইটি ক্রিটিসাইজও করতে পারবে। এই দুইটা যখন শুরু হবে তখন মানুষজন আস্তে আস্তে সমাজে আসল যে প্রবলেম সেগুলো আইডেন্টিফাই করতে হ্যাঁ, পারবে। হ্যাঁ, হ্যাঁ, গুড। আপনি বুঝেছি। মানে আপনি হ্যাঁ আপনি মোটামুটি 75% ধরে ফেলছেন। তবে আপনি সমালোচনা করার আগে সবার আগে দরকার ফেইথফুল রিপ্রেজেন্টেশন। আগে আগে দেখতে হবে ভালো করে, দেখে তারপরে ফুটিয়ে তুলতে হবে। উইদাউট এনি ইমাজিনেশন, উইদাউট এনি এক্সাজারেশন, উই মাস্ট পোর্ট্রে দ্য সোসাইটি অ্যাজ ইট ইজ। প্রথমে সমাজকে তুলে ধরতে হবে অবিকল, কোন রকম অতিরঞ্জন ব্যতীত, একদম সঠিক ছবি, অ্যাকুরেট ট্রুথফুল পিকচার। যখনই আমাদের সামনে সঠিক ছবিটা আসবে তখনই আমরা সমালোচনা করতে পারবো। অ্যাকচুয়াল ফেইথফুল রিপ্রেজেন্টেশনের পরেই আসছে হচ্ছে দ্য ক্রিটিসিজম। সরি, এখানে ওকে, ফেইথফুল রিপ্রেজেন্টেশন, এটা যদি আমরা প্রথম ধাপ ধরি যে সমাজকে সুষ্ঠুভাবে ফুটিয়ে তুলতে হবে, তারপর আসবে হচ্ছে বিটার অ্যান্ড স্ট্রং ক্রিটিসিজম। বিটার অ্যান্ড স্ট্রং ক্রিটিসিজম আসার পরেই আমাদের মধ্যে কি আসবে? আমাদের মধ্যে সোশ্যাল কনসিয়াসনেস আসবে, আমাদের মধ্যে সচেতনতা আসবে। উই উইল ফাইন্ড দ্য সোশ্যাল প্রবলেমস। সোশ্যাল প্রবলেমস যখনই চিহ্নিত করতে পারবো তখনই আমরা উই উইল বি এবল টু ব্রিং ইমপ্রুভমেন্ট অফ দ্য সোসাইটি। এই চারটার মধ্যে সিকোয়েন্স আছে। তাহলে প্রথমে আমাদের প্রয়োজন ফেথফুল রিপ্রেজেন্টেশন, তারপর আমাদের প্রয়োজন স্ট্রং অ্যান্ড বিটার ক্রিটিসিজম। Strong and bitter criticism will bring awareness to social problems. যখনই আমরা জেনে যাব সমস্যাটা কোন জায়গায়, then we will be able to propose improvement. We will be able to propose solution. তাহলে আমরা এই চারটা পয়েন্ট যদি কানেক্ট করতে পারি তাহলে আমাদের ক্রিটিক্যাল রিয়েলিজম হবে। আমরা একটা কাজ করি বোঝার সুবিধার জন্য, আমরা এই চারটা পয়েন্ট আমরা লিখে ফেলি। একটু সময় লাগছে, আমরা একটু অপেক্ষা করি। ল্যাপটপটা মাঝে মাঝে দুর্বল হয়ে যায়, স্লো হয়ে যায়। আচ্ছা, আমরা পয়েন্টগুলো লিখে ফেলি। চারটা পয়েন্ট আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের মোটামুটি ক্রিটিক্যাল রিয়েলিজমটা বোঝা হয়ে যাবে।
ক্রিটিক্যাল রিয়েলিজম, সবার আগে আমাদের প্রয়োজন ফেইথফুল রিপ্রেজেন্টেশন। আমরা যাই ব্যাখ্যা করতে চাই সেটাকে যেন সিনসিয়ারলি ট্রুথফুলি ব্যাখ্যা করি। সমাজের ছবিটাকে ফেইথফুলি রিপ্রেজেন্ট করতে হবে। সমাজের ছবি, এটা সমাজ, সোসাইটি, যেহেতু আমরা নির্ভর আমাদের আলোচনা, এটা যে কোনো কিছু হতে পারে। ফেইথফুল রিপ্রেজেন্টেশন সবার আগে জরুরি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, এটা প্রথম ধাপ। ফেইথফুল রিপ্রেজেন্টেশন যদি আমরা সঠিকভাবে করতে পারি, তখন আমরা করতে পারি বিটার অ্যান্ড স্ট্রং ক্রিটিসিজম, তীব্র এবং কঠোর সমালোচনা। আপনারা যদি চান বিটার অ্যান্ড স্ট্রং ক্রিটিসিজম এর জায়গায় আমরা লিখতে পারি প্রপার, সুষ্ঠু সমালোচনা, প্রপার ক্রিটিসিজম। ফেইথফুল রিপ্রেজেন্টেশন করলাম, প্রথমে একদম সুষ্ঠু একটা ছবি তুলে ধরলাম, যেটা হচ্ছে সঠিক ছবি। এরপর প্রপার ক্রিটিসিজম, আমরা সমালোচনা করব, সেটা হবে হচ্ছে প্রপার সমালোচনা। যখন হয়ে যাবে, তারপর আমরা 3 নম্বর স্টেপে যাব, সেটা হচ্ছে আইডেন্টিফাই প্রবলেমস। যখনই আমরা ক্রিটিসিজম করব, হ্যাঁ, সোশ্যাল প্রবলেম, অন্য আরো যে কোনো প্রবলেম হতে পারে, আমরা শুধু প্রবলেম লিখলাম, then we will be we will be able to identify our problems. ক্রিটিসিজম করার পরেই কিন্তু আমরা প্রবলেমটা খুঁজে পাবো। ক্রিটিসিজম না করলে কিন্তু আপনি সমস্যা খুঁজে পাবেন না। আবার রিপ্রেজেন্টেশন না হলে কিন্তু আপনি প্রপারলি ক্রিটিসাইজ করতে পারবেন না। একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড, এবং সিকোয়েন্স আছে, সিকোয়েন্স ভাঙা যাবে না। এবং 4 নম্বরে অবশেষে we will be able to propose solution or improvement. এই 4টা ধাপ হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী আনতে হবে, একটার পর আরেকটা এলোমেলো করলে হবে না। তাহলে নাম্বার 1, we need faithful representation। আমরা যখন কোনো কিছু পোর্ট্রে করব, ফুটিয়ে তুলবো, তখন সেটাকে ট্রুথফুলি, ফেইথফুলি, প্রপারলি ওটাকে রিপ্রেজেন্ট করতে হবে। এখানে আমাদের কিন্তু কল্পনার জায়গা নাই, আপনি বাস্তবতা যেমন রিয়েলিস্টিকলি এটাকে ব্যাখ্যা করতে হবে। ফেইথফুল রিপ্রেজেন্টেশনের পর আসবে সেকেন্ড স্টেপে প্রপার ক্রিটিসিজম। এখন সমালোচনা আসবে, সমালোচনা আসবে। তারপর সমালোচনা করার পর নাম্বার 3 নম্বরে আসবে আমাদের আইডেন্টিফাইং প্রবলেমস। ক্রিটিসিজম না করলে সমস্যা চোখের সামনে ফুটে উঠবে না। আফটার ডুইং আ প্রপার ক্রিটিসিজম উই উইল বি এবল টু আইডেন্টিফাই দ্য প্রবলেম। তা না হলে সমাজের সমস্যা কিন্তু আমাদের চোখে পড়বে না। এবং যদি আমরা নাই জানি সমস্যা কি, তাহলে সমাধান কিভাবে করবেন? সমস্যাটা জানার পরে উই উইল বি এবল টু প্রপোজ ইমপ্রুভমেন্ট। ফেইথফুল রিপ্রেজেন্টেশন, প্রপার ক্রিটিসিজম, আইডেন্টিফাইং প্রবলেমস অ্যান্ড প্রপোজিং ইমপ্রুভমেন্ট। এই 4টা পয়েন্টকে আমরা বলতে পারি ক্রিটিক্যাল রিয়েলিজম। এই আইডিয়াটা আমরা পাবো হচ্ছে সবার মধ্যে। আমরা টেনিসনের মধ্যেও পাবো, ব্রাউনিং এর মধ্যেও পাবো, এলিজাবেথ ব্যারেটের মধ্যেও পাবো, ম্যাথু আর্নল্ডের মধ্যেও পাবো, চার্লস ডিকেন্স বলেন, থ্যাকারে বলেন, আমাদের জর্জ এলিয়ট বলেন, থমাস হার্ডি বলেন, ব্রন্তে সিস্টার্স বলেন, সবার মধ্যে এই ক্রিটিক্যাল রিয়েলিজমটা বেশ প্রবল। আপনারা কেউ বলতে পারেন যে চার্লস ডিকেন্সের মধ্যে তো মানে আমরা কিছু কিছু ক্ষেত্রে এক্সাজারেশন পাই, কিন্তু ওই এক্সাজারেশনটা হার্মলেস, বরং ওটাকে আমরা এক্সাজারেশন বলবো না, ওটাকে আমরা বলতে পারি প্যাশনেট ডিসক্রিপশন বাই চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স ওনার যে ওনার নভেলগুলো আমরা রিয়েলিস্টিক নভেলই বলবো, কারণ ওখানেও আমরা এই স্টেপগুলো ডিরেক্টলি অর ইনডিরেক্টলি পাই।
চার্লস ডিকেন্স উনি ফুটিয়ে তুলছেন হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন অফ ওয়ার্কিং ক্লাস লাইফ, নিম্নবিত্তের জীবন, সেটার একটা বর্ণনা। সাথে সাথে উনি দিয়ে যাচ্ছেন ওনার হার্শ ক্রিটিসিজম দিতে দিতে আমাদের চোখের সামনে সমস্যাগুলো ফুটে উঠছে। উই আর এবল টু আইডেন্টিফাই দ্য প্রবলেম, সমস্যা জানার পর দেন উই আর এবল টু প্রোভাইড সলিউশন, সমস্যা না জানলে তো আমরা সমাধান দিতে পারি না। এই হচ্ছে আমাদের ধাপ, মোটামুটি 4টা ধাপে আমরা ক্রিটিক্যাল রিয়েলিজমকে ব্যাখ্যা করতে পারি। এই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল রিয়েলিজম। এরপরে আমরা চার্লস ডিকেন্স নিয়ে অলরেডি আলোচনা করেছি, এখানে আমি হালকা একটু রিপিট করছি। আমি না, আপনারাই কেউ একজন রিপিট করেন। ওকে, মেহেদী হাসান শাওন আছেন? মেহেদী হাসান শাওন, রাহাত ইশতিয়াক তো একটু আগে কথাই বললেন। রাহাত ইশতিয়াক, ইয়েস স্যার, আছি। আচ্ছা, আপনি একটু চার্লস ডিকেন্স এই পয়েন্টটা একটু রিপিট করবেন। চার্লস ডিকেন্স। Okay, sir. Charles Dickens. Oliver Twist about the dehumanizing workhouse system and the dark criminal underworld life. David Copperfield concerned about the debtor's prison. A Tale of Two Cities about French Revolution. As a master storyteller, character portrayal is the most distinguishing feature of his works. থ্যাংক ইউ। চার্লস ডিকেন্সের ব্যাপারটা অলরেডি আমরা কিন্তু ইন ডেপথ আলোচনা করেছি, এগুলো কিন্তু অলরেডি আলোচনা আছে। এটা হচ্ছে তার সামারি। চার্লস ডিকেন্সের অলিভার টুইস্টে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়ার্কিং ক্লাস, শ্রমিক শ্রেণী, লোয়ার ক্লাস, তাদের যে অমানবিক জীবনযাপন, সেটা নিয়ে আমরা আলোচনা দেখতে পাচ্ছি। অ্যান্ড একই সাথে ডার্ক ক্রিমিনাল আন্ডারওয়ার্ল্ড লাইফ, করাপশন ইন লোয়ার ক্লাস, এবং দরিদ্ররা যখন অপরাধ কর্মে জড়িয়ে পড়ছে, ক্রিমিনাল আন্ডারওয়ার্ল্ড লাইফ ইন ওয়ার্কিং ক্লাস, নিম্নবিত্তরা যখন অপরাধে জড়িয়ে পড়ছে, তার একটা বর্ণনা আমরা অলিভার টুইস্টে পাই। ডেভিড কপারফিল্ডে আমরা পাচ্ছি কনসার্ন অ্যাবাউট ডেটার্স প্রিজন। চার্লস ডিকেন্সের লাইফ নিয়ে যখন আমরা আলোচনা করেছি, আমরা তখন জেনেছি যে চার্লস ডিকেন্সের বাবা, ফাদার অফ চার্লস ডিকেন্স, হি সাফার্ড ইন দ্য প্রিজন। উনি জেলে শাস্তি পেয়েছেন। কেন? কারণ উনি টাকা ধার করেছিলেন এবং সময় মতো টাকা ফেরত দিতে পারেননি। ভিক্টোরিয়ান সোসাইটিতে যখন কেউ টাকা সময় মতো পরিশোধ করতে ব্যর্থ হতো, তখন তাদেরকে জেলখানায় যেতে হতো, তাদের জেল হতো। যতদিন না পর্যন্ত তারা টাকা ফেরত দিতে পারতো, ততদিন পর্যন্ত তাদেরকে জেলখানায় বন্দি থাকতে হতো। ডেভিড কপারফিল্ডে আমরা সেই অমানবিক বর্ণনাটা পাই। ডেভিড কপারফিল্ড। টেল অফ টু সিটিজ অ্যাবাউট ফ্রেঞ্চ রেভলিউশন। আমরা রোমান্টিক লিটারেচার যখন পড়েছি, তখন তো ফ্রেঞ্চ রেভলিউশনটা বারবার এসেছে। ফ্রেঞ্চ রেভলিউশন শুধুমাত্র রোমান্টিক পিরিয়ডেও না, ভিক্টোরিয়ান পিরিয়ডেও অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফ্লুয়েন্স, এবং অনেক গল্পে, অনেক উপন্যাসে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের উপস্থিতি টের পাই। চার্লস ডিকেন্স অলরেডি আমরা স্বীকার করে নিয়েছি, হি ইজ আ মাস্টার স্টোরি টেলার। উনি খুব ভালো করে জানেন যে কিভাবে গল্পটা বললে মানুষজন খুব আকর্ষণীয় ভাবে সেটাকে লুফে নেবে, হটকেকের মতো লুফে নেবে। মানে আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি যে পাবলিক কোন ভাষা খাবে, পাবলিক কি কাহিনী খাবে, এটা খুব ভালো করেই জানতেন ডিকেন্স। উনি সংবাদপত্র অফিসে চাকরি করতেন, রিপোর্টার ছিলেন, উনি নাটকও করেছেন, অ্যাক্টর ছিলেন। উনি খুব ভালো করে জানেন যে কোন টেস্ট অনুযায়ী লিখলে সাধারণ মানুষ আকর্ষণ বোধ করবে। একই সাথে ক্যারেক্টার পোর্ট্রয়াল, চরিত্র চিত্রণ is the most distinguishing feature of his work. চার্লস ডিকেন্স এত চমৎকার ভাবে চরিত্র ফুটিয়ে তুলতেন, তার সময়ে অন্যদেরকে আমরা এতটা সফল হিসেবে পাচ্ছি না। চার্লস ডিকেন্স ইন ভিক্টোরিয়ান পিরিয়ড আমরা বলতে পারি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল novelist in character portrayal.
চরিত্র বিশ্লেষণে, চরিত্র চিত্রণে ওনার তুলনা নেই। ওকে, ঠিক আছে। এখন মনিরা আক্তার আছেন, মনিরা আক্তার। মনিরা আক্তার, নওরিন বিনতে ইসলাম আছেন, নওরিন বিনতে ইসলাম। নওরিন আক্তার, Yes, sir. আচ্ছা নওরিন আক্তার, আপনি, আমি হাইলাইট করছি এই পার্টটা একটু পড়বেন। দেখেন হাইলাইট করা আছে, এই পার্টটা একটু পড়েন কাইন্ডলি। দেখতে পাচ্ছেন না? সরি স্যার, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আমি আপনার কথাটা শুনতে পাইনি। আচ্ছা দেখেন হাইলাইট করা আছে আমাদের স্লাইডের একটা সেন্টেন্স, ওটা একটু পড়েন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পড়ে দিচ্ছি। চার্লস ডিকেন্স নিয়ে আলোচনার পর আমরা আলোচনা করেছিলাম উইলিয়াম ম্যাকপিস থ্যাকারের কথা। থ্যাকারের রচনা ভ্যানিটি ফেয়ার, ভ্যানিটি ফেয়ার এটা অলরেডি আমরা আলোচনা করেছি। ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট নভেল অফ উইলিয়াম ম্যাকপিস থ্যাকারের। থ্যাকারের এই ভ্যানিটি ফেয়ারে আমরা পাচ্ছি a description of the evils of the upper class society. রিচ ক্লাস, আপার ক্লাস যারা ধনী, তাদের মধ্যে যে করাপশন, দুর্নীতি এবং তাদের বিভিন্ন অন্ধকার দিক, এই নিয়ে হচ্ছে ভ্যানিটি ফেয়ার। ইন ভ্যানিটি ফেয়ার, এই ভ্যানিটি ফেয়ার নভেলের সাবটাইটেল হচ্ছে আ নভেল উইদাউট হিরো। থ্যাকারে তার এই নভেলের সাবটাইটেল দিয়েছেন আ নভেল উইদাউট হিরো, মানে এই নভেলে আমরা ট্র্যাডিশনাল কোনো হিরো পাই না। ভ্যানিটি ফেয়ারে আমরা কি পাচ্ছি? We find the description of the evils of upper class society, the corruption of rich class. এরপর আমরা আলোচনা করেছি ব্রন্তে সম্পর্কে, চার্লট ব্রন্তে and her Jane Eyre. জেন আয়ারে আমরা কি পাই? ইন জেন আয়ার, এটা আপনাদের সেলফ স্টাডি ছিল। জেন আয়ার এটা আমাদের সিলেবাসে আছে, এটা আপনারা পড়বেন। জেন আয়ার, in Jane Eyre we find the struggle for basic rights and equality, the struggle for basic rights and equality between men and women. এমিলি ব্রন্তে, শার্লট ব্রন্তের বোন এমিলি ব্রন্তে, তার বিখ্যাত বই, বিখ্যাত নভেল wuthering heights. wuthering heights এ আপনারা পাবেন the passionate love. It is about passionate love, male female relationship. শার্লট ব্রন্টের জেন আয়ারে আমরা পাচ্ছি the struggle for basic rights and equality. মানে জেন আয়ার এই নভেলটাতে আমরা ফেমিনিস্ট কিছু এলিমেন্টস পাবো, একই সাথে সুপার ন্যাচারাল এলিমেন্টও পাবো। জেন আয়ার নিয়ে যখন আপনারা স্টাডি করবেন তখন দেখবেন যে এই নভেলে সুপার ন্যাচারাল এলিমেন্ট আমরা পাই। সুপার ন্যাচারাল এলিমেন্ট অবশ্যই আপনাদের মনে থাকার কথা, রোমান্টিক পিরিয়ডে, ইন রোমান্টিক পিরিয়ড এস.টি. কোলরিজ তার কবিতায় আমরা সুপার ন্যাচারাল এলিমেন্ট পাই। তারপর মিসেস অ্যান র্যাডক্লিফ তার নভেলে আমরা সুপার ন্যাচারাল এলিমেন্ট পাই। ম্যারি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইনেও আমরা সুপার ন্যাচারাল এলিমেন্ট পাই। আমরা এখানে বলতে পারি, আমরা যখন অ্যান র্যাডক্লিফকে নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে অ্যান র্যাডক্লিফের যে স্টাইল, সুপার ন্যাচারাল নভেলস, টেরর টেলস, এখান থেকে অনেকেই ইন্সপায়ার্ড। শার্লট ব্রন্তে is inspired by
অ্যান র্যাডক্লিফ, এবং এই জন্য তার জেইন আয়ার এই নভেলে আমরা সুপারন্যাচারাল এলিমেন্ট পাই, একই সাথে ফেমিনিস্ট এলিমেন্টও পাই, দ্য স্ট্রাগল ফর বেসিক রাইটস অ্যান্ড ইকুয়ালিটি, যেখানে নারী পুরুষের দ্বন্দ্ব, কনফ্লিক্ট, কি নিয়ে দ্বন্দ্ব? স্ট্রাগল ফর বেসিক রাইটস অ্যান্ড ইকুয়ালিটি, সাম্যতা এবং সাধারণ অধিকার নিয়ে দ্বন্দ্ব। এমিলি ব্রন্তে আর তার wuthering হাইটস নভেলে আমরা পাচ্ছি দ্য narrative about a passionate love relationship, human relationship। এটা নিয়ে আপনারা আর একটু পড়বেন, এটা লাস্ট ক্লাসে এটা আপনাদের সেলফ স্টাডিতে ছিল। জর্জ এলিয়ট সম্পর্কে আমরা আলোচনা করেছি। জর্জ এলিয়ট, ওনার এটা হচ্ছে ওনার পেন নেম, সিউডোনেম, ওনার আসল নাম হচ্ছে ম্যারিয়ান ইভান্স। ম্যারিয়ান ইভান্স সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম লেকচার 6-এ। লেকচার 6-এ আমরা আলোচনা করেছিলাম। লেকচার 6, লেকচার 7, এই যে ম্যারিয়ান ইভান্স, জর্জ এলিয়ট, ওনাকে নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম ওনার খুবই বিখ্যাত দুটি উপন্যাস, মিল অন দ্য ফ্লস, সাইলাস মার্নার। কবিদের মধ্যে আমরা ভিক্টোরিয়ান পোয়েটসদের মধ্যে আমরা পেয়েছি অ্যালফ্রেড টেনিসনকে, রবার্ট ব্রাউনিংকে। টেনিসনকে আমরা বলেছি দ্য রিপ্রেজেন্টেটিভ ভিক্টোরিয়ান পোয়েট। টেনিসন ইজ দ্য মোস্ট রিপ্রেজেন্টেটিভ, ইফ নট দ্য গ্রেটেস্ট ভিক্টোরিয়ান পোয়েট। অনেকে হয়তো ওনাকে গ্রেটেস্ট ভিক্টোরিয়ান পোয়েট নাও বলতে পারেন, তবে একটা দিক দিয়ে এটা স্বীকার করতে হবে, টেনিসন ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ ভিক্টোরিয়ান পোয়েট। এটার বর্ণনা আমরা পেয়েছি লেকচার 6-এ। লেকচার 6-এ যখন আমরা টেনিসনকে নিয়ে আলোচনা করেছি, আলফ্রেড টেনিসন, স্পেশালি সেকেন্ড স্লাইডে আমরা আলোচনা করেছিলাম আলফ্রেড টেনিসন। তারপর উনার বিখ্যাত কাজগুলো ওখানে আলোচনা তাহলে কি করেছি। আমরা আবার বলেন। তাহলে কি আমরা বলতে পারি যে চার্লস ডিকেন্স হচ্ছে ভিক্টোরিয়ান লিটারেচারের সবচেয়ে বিখ্যাত পোয়েট ছিল? Charles Dickens is the most popular novelist of Victorian period. হ্যাঁ, ওই সময়ের সবচেয়ে পপুলার ছিলেন। তবে আমরা যদি স্কিলের বিবেচনা করি তাহলে শার্লট ব্রন্টে ওনার থেকে কোনো অংশে কম না, জর্জ এলিয়ট ওনারও অবদান আছে, কিন্তু সবসময় তো আসলে পপুলারিটির উপর ভিত্তি করে আমাদের বিবেচনা করলে হয় না, অন্য আরো অনেক কিছু আলোচনা করতে হয়। আচ্ছা, এরপর আমরা যখন রবার্ট ব্রাউনিং এর কথা আলোচনা করেছি, ব্রাউনিং as the most original poet of his time, ব্রাউনিং কে বলা হচ্ছে অরিজিনাল পোয়েট, মোস্ট অরিজিনাল পোয়েট। এখন এই সময়ে এসে অনেকেই রবার্ট ব্রাউনিং কে কবি হিসেবে টেনিসনের থেকে উপরে স্থান দিচ্ছেন। ব্রাউনিং is regarded as the most original poet of Victorian period, এবং his name is often associated with the term dramatic monologue. ড্রামাটিক মনোলগ, এটা আপনাদের স্টাডি করতে হবে। আপনারা অলরেডি অনেকেই এই নিয়ে আইডিয়া আছে ড্রামাটিক মনোলগ, অনেকেই আপনারা এই বিষয়ে স্টাডি করবেন। ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ আপনারা কেউ একজন পড়েন দেখি। নূরে আর সিহি আছেন? Yes, sir. আচ্ছা, এই যে হাইলাইট করা অংশটা, এই হাইলাইট করা অংশটা একটু রিডিং পড়েন। Ji, sir. Hmm. Dramatic monologue. In a dramatic moment or crisis, the characters are made to talk about their lives and about their minds and hearts. In listening to those one-sided talks, readers can form their own opinions and judgments about the speaker's personality and about what has really happened.
আচ্ছা, ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মানে তো আমরা বুঝি, ড্রামাটিক মানে হচ্ছে একটা জিনিসের নাটকীয়তা আছে, নট সামথিং প্লেন, সামথিং স্পেশাল, সামথিং ড্রামাটিক। মনোলগ হচ্ছে যখন একজন মানুষ কথা বলে যাচ্ছে, মানে একজন মানুষেরই স্পিচ, আরেকজন শুনছে। ড্রামাটিক মনোলগ, দিস ইজ অলমোস্ট লাইক ডায়ালগ অফ ওয়ান পার্সন। নাটকে যখন কেউ একজন অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে, অনেক বিশাল ডায়ালগ থাকে, তখন আমরা ওটাকে বলি হচ্ছে মনোলগ। ড্রামাটিক মনোলগের বিষয়বস্তু কি, মানে ড্রামাটিক মনোলগটা কেন আমরা এখানে গুরুত্ব দিচ্ছি? ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন একটা ডায়ালগ, এর মাধ্যমে একটা মানুষের চরিত্র, তার ক্যারেক্টারটা পুরোপুরি আমরা বুঝতে পারি। মানে সে হয়তো ইচ্ছা করে তার চরিত্রের দুর্বলতাগুলো ঢেকে রাখতে চেষ্টা করবে, কিন্তু কথা বলতে বলতে সে সাবকনসিয়াসলি, অনিচ্ছাকৃত ভাবেই নিজের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেবে, মানে নিজেই নিজের চরিত্র ফাঁস করে দেবে, ডিসক্লোজিং ওয়ানস ওন ক্যারেক্টার ইন এ ড্রামাটিক মোমেন্ট অর ক্রাইসিস। ড্রামাটিক মনোলগ কখন দেয়? ইন এ ড্রামাটিক মোমেন্ট অর ক্রাইসিস মোমেন্ট দ্য ক্যারেক্টার্স আর মেড টু টক অ্যাবাউট দেয়ার লাইভস। কোন একটা ক্যারেক্টার তার নিজের সম্পর্কে কথা বলতে থাকে, তার নিজের জীবন সম্পর্কে কথা বলতে থাকে, and about their minds and heart, তাদের সম্পর্কে, নিজের সম্পর্কে নিজেই কথা বলতে থাকে। মানে এই কবিতাগুলো হচ্ছে ন্যারেটিভ পোয়েম, এগুলোর মধ্যে দিয়ে আমরা একটা স্টোরি জানতে পারি, একটা গল্প বলা হয় এই কবিতার মধ্য দিয়ে। এবং এই কবিতাটা পুরোটাই হচ্ছে কোন একটা চরিত্র বা ক্যারেক্টারের জবানিতে সে বলতে থাকে। কি সম্পর্কে বলতে থাকে? The character talk about their lives, about their minds and hearts. তার জীবনের গল্প, একটা ক্যারেক্টার তার জীবনের গল্প বলতে থাকে। A character talks about his or her life, about his or her mind and heart. বলতে বলতে কখন যেন সে সাবকনসিয়াসলি, নিজের অজান্তেই সত্যি কথাটা তার মুখ দিয়ে বের হয়ে আসে। হয়তো সে অনেক চেষ্টা করে সত্যিটা ঢাকতে, কিন্তু সত্যি তো ঢেকে রাখা যায় না। কথা বলতে কথার ফাঁকে ফাঁকে একসময় নিজের অজান্তেই সত্যিটা বের হয়ে যায়। ইন লিসনিং টু দোজ ওয়ান সাইডেড টকস, সে কথাগুলো শুনতে শুনতেই রিডার্স ক্যান ফর্ম দেয়ার ওন অপিনিয়ন এন্ড জাজমেন্ট অ্যাবাউট দ্য স্পিকারস পার্সোনালিটি এন্ড অ্যাবাউট হোয়াট হ্যাজ রিয়েলি হ্যাপেন্ড। হয়তো যে ক্যারেক্টারটা কথা বলতে চাচ্ছে, সে হয়তো নিজের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলতে চাচ্ছে, মানে নিজেকে প্রমাণ করতে চাচ্ছে যে সে খুবই ভালো একজন মানুষ, কিন্তু সাবকনসিয়াসলি সে এমন একটা কথা বলে ফেলবে যে সত্যি কথাটা বের হয়ে আসবে। ড্রামাটিক মনোলগের হচ্ছে এই স্পেশালিটি, যে কথা বলতে বলতে থ্রু আউট দ্য ডায়ালগ দেয়ার উইল বি সাম ক্লু, কিছু ক্লু আমরা পাই, যার ফলে দ্য ট্রুথ ইজ ডিসক্লোজড, সত্যি আর ধামাচাপা থাকে না, সত্যিটা বের হয়ে আসে। সে হয়তো নিজেকে খুব ভালো মানুষ হিসেবে আমাদের সামনে প্রমাণ করতে চাচ্ছে, কিন্তু নিজের অজান্তেই তার সত্যিকারের চেহারাটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়। The true face, true nature is disclosed. All the lies are exposed. Truth will come out sooner or later. ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন একটা ডায়ালগ, এমন একটা স্পেশাল ডায়ালগ, এর মাধ্যমে একটা ক্যারেক্টার তার নিজস্ব পার্সোনালিটি, ওন পার্সোনালিটি সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেয়। ড্রামাটিক মনোলগটা শুনতে শুনতে আমরা ওই ক্যারেক্টার সম্পর্কে আমরা আইডিয়া পাই। এই বিষয়ে সবচেয়ে এক্সপার্ট ছিলেন রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর ড্রামাটিক মনোলগ গুলোতে এত সুন্দর করে প্রতিটা ক্যারেক্টার উনি তুলে ধরেছেন, এরকম কবি খুব কম আছে। ভেরি ফিউ পোয়েটস হু আর সো সাকসেসফুল ইন ক্যারেক্টার অ্যানালিসিস। ড্রামাটিক মনোলগ গুলো যদি আমরা, রবার্ট ব্রাউনিং এর ড্রামাটিক মনোলগ গুলো যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাই যে কত সুন্দর করে ব্রাউনিং মানুষের চরিত্র বিশ্লেষণ করেছে। অ্যাবসলিউটলি স্টানিং।
খুবই অবাক করার মতো। এই কবিতার মধ্য দিয়ে কিভাবে মানুষের চরিত্র ফুটিয়ে তোলা যায়, চরিত্র বিশ্লেষণ। এখনকার সময়ে যে আমরা সাইকো অ্যানালিসিস বলি, মানে মানসিক বিশ্লেষণ, চরিত্রের বিশ্লেষণ, এর পেছনে কিন্তু রবার্ট ব্রাউনিং এর অবদান আছে। এমনকি অনেক সাইকিয়াট্রিস্ট বলি, সাইকোলজিস্ট বলি, মনোবিজ্ঞানী আমাদের সমাজে, এদেরও রবার্ট ব্রাউনিং সম্পর্কে পড়াশোনা করতে হয়। ব্রাউনিং is not only a poet, he is also regarded as one of the predecessor of psychological analysis. আপনারা দেখবেন যখনই আপনি সাইকিয়াট্রিস্টের কাছে স্যার, যাবেন কোনো মাই লাস্ট ডাচেস ওইটার মধ্যেই তো হচ্ছে হ্যাঁ, ড্রামাটিক মনোলগটা দেখা গিয়েছে। হ্যাঁ, আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফেরত আসি। ধরেন আপনি আপনার পরিচিত কেউ যদি কখনো সাইকিয়াট্রিস্টের কাছে যায় বা সাইকোলজিস্টের কাছে যায়, তাদের কাছে যাওয়ার পরই সাইকোলজিস্ট বলে ওকে টেল অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার সম্পর্কে বলতে থাকে। যখনই কোনো রোগী তাদের কাছে যায় তখন ধৈর্য ধরে ওনারা শোনেন, দে লিসেন ভেরি কেয়ারফুল, মানুষকে বলে যে আপনি আপনার সম্পর্কে বলতে থাকেন কি সমস্যা। যখন সে বলতে থাকে তখন হঠাৎ করেই সে নিজের অজান্তে নিজের সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে দেয়। এবং এই তথ্যের উপর ভিত্তি করেই তার পার্সোনালিটি অ্যানালিসিস হয়, প্রোফাইল তৈরি করা হয় এবং সাইকিয়াট্রিস্টরা সমাধান দেয়, মানসিক সমাধান দেয়। সেই ক্ষেত্রে রবার্ট ব্রাউনিং এর অবদান অপরিসীম। ইভেন ইন মেডিকেল ফিল্ড ব্রাউনিং এর ড্রামাটিক মনোলগ শুধু লিটারেচারে গুরুত্বপূর্ণ তাই না, এটা মেডিকেল ফিল্ডেও খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আজকে আমরা যে লাস্ট টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ন্যাচারালিজম। ন্যাচারালিজমের আগে আমরা হালকা করে নিও রোম্যান্টিসিজমটা একটু আলোচনা করি। রোম্যান্টিসিজম সম্পর্কে তো আমরা জানি, রোম্যান্টিক পিরিয়ড সম্পর্কে জানি। ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা নিও রোম্যান্টিসিজমেরও পাই, কিছু প্রভাব পাই। নিও মানে হচ্ছে নতুন, মানে নতুন করে রোম্যান্টিসিজমের উদ্ভব। রোম্যান্টিসিজম ইজ রি-ইমার্জিং, আবার পুনরুত্থান ঘটছে। আমরা একটু আগে বলছিলাম রিয়েলিজম, ক্রিটিক্যাল রিয়েলিজম। একটা সময় বাস্তব সবকিছু বাস্তব দেখতে দেখতে আমরা কিন্তু বিরক্ত হয়ে যাব, বোর্ড হয়ে যাব। We will be dissatisfied with the drab and ugly social reality. মানে সামাজিক গল্প আর কতক্ষণ ভালো লাগে বলেন? একটা সময় গিয়ে কিন্তু আপনার আর ভালো লাগবে না। Dissatisfied with drab and ugly social reality, and yet trying to avoid the positive solution of the acute social contradiction. মানে একটা সময় গিয়ে আমরা কিন্তু দম বন্ধ হয়ে যায় আমাদের। বাস্তব সবকিছু। একটা সময় তো আমাদের একটু অন্যরকম এন্টারটেইনমেন্ট আমরা চাই। তখন দেখা গেল নতুন করে রোম্যান্টিসিজমের উদ্ভব হলো। The writers laid emphasis on the invention of exciting adventures and fascinating stories. রিয়েলিস্টিক গল্প আর কত ভাল লাগে। একটা সময় রাইটাররা বললো ধুর আর ভাল লাগে না, এই একই রিয়েলিজম, একই সামাজিক গল্প, একটু ব্যতিক্রম কোনো কিছু প্রয়োজন। দ্য রাইটার্স তারা গুরুত্ব দিল কোথায়? ইনভেনশন অফ এক্সাইটিং অ্যাডভেঞ্চার্স এন্ড ফ্যাসিনেটিং স্টোরিজ। এটা কিন্তু ওই সময়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। এক্সাইটিং অ্যাডভেঞ্চার্স এন্ড ফ্যাসিনেটিং স্টোরিজ, রোমাঞ্চকর গল্প, অ্যাডভেঞ্চার স্টোরি। They led the novel back to storytelling and romance. রবার্ট লুই স্টিভেনসন, যেটা আপনাদেরকে পড়ে নিতে বলেছিলাম গত ক্লাসে, রবার্ট স্টিভেনসন তাকে আমরা স্মরণ করি। He re-emerged romanticism in prose, adventure tale, fascinating stories. রবার্ট স্টিভেনসনের গুরুত্ব এখানে অপরিসীম। রবার্ট স্টিভেনসন ওয়াজ এ রিপ্রেজেন্টেটিভ উইথ ট্রেজার আইল্যান্ড। এটা আপনাদের অনেকেরই পড়া। ট্রেজার আইল্যান্ড এটা অনেক বিখ্যাত একটা সিনেমাও আছে, অ্যানিমেটেড মুভি ট্রেজার আইল্যান্ড। ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড,
এটাও তার বিখ্যাত একটা গল্প। মানে বিশেষ করে যারা কিশোরদের কাছে রবার্ট লুই স্টিভেনসন একটা প্রিয় নাম। শিশু গল্প, কিশোরদের গল্প। এখন রিয়েলিস্টিক গল্প দিয়ে কিন্তু আপনি যারা ইয়াং জেনারেশনদেরকে কিন্তু আপনি সন্তুষ্ট করতে পারবেন না। ইন অর্ডার টু গিভ দেম এন্টারটেইনমেন্ট, তাদেরকে যদি আপনি এন্টারটেইন করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই অ্যাডভেঞ্চার টেল, ফ্যাসিনেটিং স্টোরিজ এর আশ্রয় নিতেই হবে। নিউ রোমান্টিসিজম, এই রবার্ট লুই স্টিভেনসন, তার মধ্যে দিয়ে আমরা পাই রোমান্টিসিজম আবার রিএমার্জ করছে, পুনরুত্থান করছে। অ্যাস্থেটিসিজম, এটা আমরা ভিক্টোরিয়ান লিটারেচারে পড়বো না, এটা আমরা মডার্ন লিটারেচারে গিয়ে পড়বো। আর্ট ফর আর্টস সেক, এটা এখানে আমরা গুরুত্ব দিচ্ছি না। বাট এই সময় থেকে শুরু হচ্ছে অ্যাস্থেটিসিজম। অ্যাস্থেটিসিজম সম্পর্কে আপনারা শুধু একটা লাইন জেনে রাখেন। অ্যাস্থেটিসিজম কি? এটা এমন একটা থিওরি, আর্ট ফর আর্ট সেক, শিল্প শুধুমাত্র শিল্পের জন্যই, শিল্পের অন্য কোনো দায়ভার নেই। আর্ট শুড সার্ভ নো রিলিজিয়াস, মোরাল অর সোশ্যাল এন্ড, নট এনি এক্সেপ্ট ইটসেলফ। শিল্পের মাধ্যমে শুধু শিল্পই বিকশিত হবে, শিল্পের মাধ্যমে কোনো ধর্মীয়, নৈতিক বা সামাজিক বা রাজনৈতিক কোনো কিছু বোঝানো উচিত না। কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে কিন্তু আমরা পেয়েছি মোরাল পারপাস। সবাই চাচ্ছেন মানুষকে নৈতিকতা শিক্ষা দিতে, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, সবকিছুতে আমরা পাচ্ছি মোরাল টিচিং। যখনই আমরা কোনো একটা কবিতা বা উপন্যাস পড়বো, সাথে সাথে আমাদের এটা মাথায় রাখতে হবে এখানে কি মোরাল টিচিংটা আছে, কি নৈতিক শিক্ষাটা দিতে চাচ্ছেন। কিন্তু অ্যাস্থেটিসিজমে যারা বিশ্বাসী তারা বলবে যে শিল্প শুধু শিল্পের জন্যই, এখানে কোনো ধর্মীয় বা নৈতিক বা কোনো সামাজিক অন্য কোনো উদ্দেশ্য এখানে থাকবে না, শিল্প শুধুমাত্র শিল্পের জন্য। এটা আমরা ফোকাস করব মডার্নিজমে গিয়ে। তারপর যেটা বলছিলাম, আজকে আমাদের শেষ টপিকটা হচ্ছে ন্যাচারালিজম। ন্যাচারালিজম আমরা যার আন্ডারে পড়বো, থমাস হার্ডি, হাইলাইট করছি। থমাস হার্ডি, আপনারা যদি লাস্ট লেকচারের কথা মনে রাখেন তাহলে এটা আপনাদের কিন্তু সেলফ স্টাডি ছিল। থমাস হার্ডি, আমাদের বইয়ের 652 নম্বর পেজে আমরা থমাস হার্ডিকে পাই। থমাস হার্ডি সম্পর্কে, থমাস হার্ডি ওনার নভেলের বিষয়বস্তু কি, অন্তত এই পার্টটা আপনাদের পড়া জরুরি, জানা জরুরি। হিজ ওয়েসেক্স নভেলস, ওনার বেশিরভাগ নভেলের সেটিং হচ্ছে ওয়েসেক্স, ইংল্যান্ডের একটা পশ্চিমের একটা পার্ট, পশ্চিমাঞ্চল, ওটাকে বলে ওয়েসেক্স। তার বেশিরভাগ নভেলই হচ্ছে নভেলস অ্যাবাউট ক্যারেক্টার্স অ্যান্ড এনভায়রনমেন্ট। ওনার নভেলে আমরা ফোকাস পাচ্ছি হচ্ছে ক্যারেক্টার অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে পরিবেশ একটা বিশেষ গুরুত্ব পাচ্ছে। দ্য ডেসক্রিপশন অফ vicissitudes of people, দ্য ডেসক্রিপশন অফ vicissitudes মানে কি, এটা অনেকেরই হয়তো আপনাদের কাছে নতুন শব্দ। vicissitudes মানে কি? এখনকার দিনে কোন শব্দের অর্থ খুঁজে বের করা খুব সহজ। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব, কোন একটা ওয়ার্ড লিখে মিনিং। vicissitudes মানে কি? vicissitudes মানে হচ্ছে, খুব সুন্দর সহজ সহজ সিনোনিম গুলো আছে। চেঞ্জ, পরিবর্তন, অল্টারেশন, পরিবর্তন, অল্টারেশন, ট্রান্সফরমেশন, মেটামরফোসিস, বিবর্তন, ট্রান্সমিউটেশন, মিউটেশন, মডিফিকেশন, ট্রানজিশন, ডেভেলপমেন্ট, শিফট, সুইচ, টার্ন। মানে vicissitudes মানে হচ্ছে a change of circumstances, পরিবর্তন, পরিস্থিতির পরিবর্তন। vicissitudes of people মানে কি?
মানুষের বিবর্তন, মানুষ বদলে যাচ্ছে। থমাস হার্ডির নভেল পড়লেই আমরা জানতে পারবো যে মানুষ কিভাবে বদলে যাচ্ছে, মানুষের পরিবর্তন, বিবর্তন। কিভাবে বিবর্তন আরেকটু ক্লিয়ার করছি। পিপল হু লিভ ইন agricultural setting menaced by the forces of invading capitalism. একটা সময় মানুষ কৃষিকাজে নিয়োজিত ছিল, তাদের জীবনটা ছিল হচ্ছে কৃষিকাজ নির্ভর, এগ্রিকালচারাল বেসড লাইফ, এগ্রিকালচার বেসড লাইফ। এখন যত দিন যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিস্ট লাইফস্টাইল, কৃষিকাজ থেকে আধুনিক যুগ, এগ্রিকালচারাল সেটিং থেকে ক্যাপিটালিজম। এই যে মানুষ বদলে যাচ্ছে, মানুষ কিভাবে বদলে যাচ্ছে তার একটা ছবি আমরা থমাস হার্ডির নভেলে পাই। হাউ people are changing, how human beings are evolving. এক সময় তারা they were in an agricultural society, তারা কৃষি সমাজের অন্তর্ভুক্ত ছিল। দিন যত যাচ্ছে তারা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির অন্তর্ভুক্ত, তারা ক্যাপিটালিজমের অন্তর্ভুক্ত। সময় পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। একটা সময় কৃষিকাজ, এগ্রিকালচার ছিল প্রধান জীবিকা, এখন দিন যত যাচ্ছে ক্যাপিটালিজম, বিজনেস হয়ে যাচ্ছে প্রধান জীবিকা। এই যে কৃষিকাজ থেকে ব্যবসা, এগ্রিকালচারাল সেটিং টু ক্যাপিটালিজম, এই যে মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ কিভাবে বদলে যাচ্ছে তার একটা বর্ণনা আমরা হার্ডির নভেলে পাই। তাহলে হার্ডির নভেলের একটা বিষয়বস্তু কি? হাউ পিপল আর চেঞ্জিং ফ্রম এগ্রিকালচারাল সোসাইটি টু ক্যাপিটালিস্ট সোসাইটি। এগ্রিকালচারাল সোসাইটি থেকে ক্যাপিটালিস্ট সোসাইটিতে কিভাবে মানুষরা বদলে যাচ্ছে, তাদের লাইফস্টাইল বদলে যাচ্ছে, মেন্টালিটি বদলে যাচ্ছে, সব দিক থেকে মানুষ বদলে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। তার একটা বর্ণনা আমরা তার নভেলে পাই। তার বিখ্যাত নভেলগুলো কি কি? দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, টেস্ট অফ দ্য ডারবারভিল। টেস্ট অফ দ্য ডারবারভিল এটা আমাদের সিলেবাসে আছে, এটা আপনাদের অনেকেরই পড়া আছে, অনেকেই পড়বেন। টেস্ট অফ দ্য ডারবারভিল, জুড দ্য অবস্কিউর, এই চারটা হচ্ছে তার খুবই বিখ্যাত চারটি উপন্যাস থমাস হার্ডির। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, টেস্ট অফ দ্য ডারবারভিলস, জুড দ্য অবস্কিউর। মানে ওনার ফোকাসটা হচ্ছে মানুষ কিভাবে বদলে যাচ্ছে, মানুষ কিভাবে বদলে যাচ্ছে। হার্ডি is often regarded as a transitional writer, মানে হার্ডিকে অনেকে মডার্ন নভেলিস্টও বলে। উনি হচ্ছেন সন্ধি যুগের ঔপন্যাসিক। হার্ডিকে আমরা ভিক্টোরিয়ান নভেলিস্টও বলি, আবার মডার্ন নভেলিস্ট বলি। ভিক্টোরিয়ান পিরিয়ড আর মডার্ন পিরিয়ড এই দুই যুগের মাঝখানে, সেজন্য তাকে আমরা বলছি ট্রানজিশনাল রাইটার, a Victorian novelist to modern novelist. There is an apparent nostalgic touch in his description of the simple and beautiful primitive rural life. মানে ওনার লেখার মধ্যে একটা নস্টালজিয়া কাজ করে, স্মৃতিকাতরতা। আমরা ফিরে যাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায় যেমন আমরা স্মৃতিকাতরতা পাই অতীতের প্রতি, নস্টালজিয়া। নস্টালজিয়া মানে কি? নস্টালজিয়া মানে হচ্ছে when we are emotional remembering the past, অতীতের কথা মনে করতে গিয়ে যখন আমরা ইমোশনাল হয়ে যাই, সেটাকে আমরা বলি হচ্ছে নস্টালজিয়া, being nostalgic. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মধ্যে যেরকম আমরা পাই স্মৃতিকাতরতা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন অতীতের কথা মনে করছেন, বিশেষ করে টিনটার্ন অ্যাবে কবিতায়, তখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে when Wordsworth is remembering past, অতীতের কথা মনে করতে করতে উনি ইমোশনাল হয়ে যাচ্ছেন। থমাস হার্ডিও ইমোশনাল হয়ে যাচ্ছেন when he is thinking about past, নস্টালজিয়া। উনার নভেলে আমরা নস্টালজিক টাচ পাই। উনি কি বিষয়ে নস্টালজিক হয়ে যাচ্ছেন? the simple and beautiful primitive rural life. প্রিমিটিভ রুরাল লাইফ মানে মানুষ যত দিন যাচ্ছে আধুনিক হয়ে যাচ্ছে,
আগে বেশিরভাগ মানুষ বাস করতো গ্রামে, তাদের ভিলেজ লাইফ। এখন গ্রামগুলো আস্তে আস্তে শহর হয়ে যাচ্ছে। এগ্রিকালচারাল সোসাইটি আস্তে আস্তে ক্যাপিটালিস্ট সোসাইটিতে পরিণত হচ্ছে। মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে ঠিকই, কিন্তু মানুষের জীবন যত দিন যাচ্ছে তত জটিল হয়ে যাচ্ছে, তত কমপ্লেক্স হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে মানুষের জীবন তত জটিল হয়ে যাচ্ছে। থমাস হার্ডি often expresses his nostalgia. উনি বলতেন, আমরা আধুনিক হচ্ছি, এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? উনি প্রায়ই নস্টালজিক হয়ে যান। ওনার মতে আগেকার দিনের যে ভিলেজ লাইফ, প্রিমিটিভ রুরাল লাইফ, সেটাই ছিল সিম্পল অ্যান্ড বিউটিফুল। দিন যত যাচ্ছে আমাদের লাইফ ততই কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমাদের জীবন সৌন্দর্য হারাচ্ছে, আমাদের জীবন কঠিন হয়ে যাচ্ছে। হার্ডি নভেলে আমরা সেই অ্যাট্রাকশন টুয়ার্ডস পাস্ট আমরা খুঁজে পাই। হার্ডির নভেলগুলোতে আমরা এই দুটো জিনিস মেইনলি পাই। কোন দুটো আমরা আবার ফোকাস করি এখানে? ট্রান্সফরমেশন অফ পিপল, মানুষ বদলে যাচ্ছে কৃষি সমাজ থেকে ক্যাপিটালিস্ট সমাজ, পুঁজিবাদী সমাজ। এগ্রিকালচারাল সেটিং টু ক্যাপিটালিস্ট সোসাইটি, পিপল আর চেঞ্জিং, মানুষ বদলে যাচ্ছে, এটা তার নভেলে আমরা পাচ্ছি। আর কি পাচ্ছি? নস্টালজিয়া টুয়ার্ডস দ্য সিম্পল অ্যান্ড বিউটিফুল প্রিমিটিভ রুরাল লাইফ। মানুষের আগের জীবনযাপন ছিল সিম্পল, সরল, খুবই সরল ছিল, এবং তার মধ্যে সৌন্দর্য ছিল লুকানো। এই দুটো পয়েন্ট আমরা হার্ডির জন্য মনে রাখতে পারি। কি কি? হার্ডি বলছেন মানুষ, পিপল আর চেঞ্জিং, ফ্রম এগ্রিকালচারাল সোসাইটি টু ক্যাপিটালিস্ট সোসাইটি পিপল আর চেঞ্জিং। তারপর উনি বলছেন the rural life, primitive rural life, maybe it was better. আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে ঠিকই, কিন্তু আমরা কি আসলে আর উই হ্যাপি? আমাদের দিন যত যাচ্ছে আমাদের জীবনযাত্রা আরো কমপ্লেক্স হচ্ছে। আমরা যখনই তার নভেলগুলো পাই, তার নভেলে একটা আইডিয়া আমাদের মনোযোগ আকর্ষণ করে, সেটা হচ্ছে ন্যাচারালিজম। ন্যাচারালিজম ন্যাচারালিজম শব্দটাতে নেচার আছে, প্রকৃতি আছে, কিন্তু এটা একটু আলাদা। ন্যাচারালিজম মানে কি? ন্যাচারালিজম মানে হচ্ছে লিটারেচার মাস্ট বি ট্রু টু লাইফ। সাহিত্যকে সবসময় জীবনের প্রতি সত্যবাদী থাকতে হবে। মানে এটা আমরা ক্রিটিক্যাল রিয়েলিজম যখন পড়েছিলাম, আমি একটু পেছনে ফিরে যাই, ক্রিটিক্যাল রিয়েলিজম যখন পড়েছিলাম, এই যে ফেথফুল রিপ্রেজেন্টেশন, প্রপার ক্রিটিসিজম, আইডেন্টিফাইং প্রবলেমস, গিভিং সলিউশন, এটা নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে লিটারেচার মাস্ট বি ট্রু টু লাইফ। আমাদেরকে ট্রুথফুলি, অ্যাকুরেটলি, সিনসিয়ারলি জীবনের ছবি ফুটিয়ে তুলতে হবে। মানে অবাস্তব কোনো কিছু লেখা উচিত না। লিটারেচারকে হতে হবে ট্রু টু লাইফ, মানে এর মধ্যে যেন আমরা সত্যিকারের জীবনকে খুঁজে পাই, and exactly reproduce real life, মানে আমাদের জীবনকে হুবহু সেটা যাতে পোর্ট্রে করে, including all the details without any selection। মানে বায়াসড হওয়া যাবে না। আমার এটা ভাল লাগে আমি এটা লিখলাম, আমার এটা ভাল লাগে না আমি এটা লিখলাম না, তাহলে এটা অবিচার করা হবে। আমাদের বায়াসড হওয়া যাবে না। যদি আমরা লিটারেচার তৈরি করতে চাই, আমরা যদি কবিতা লিখতে চাই বা গল্প লিখতে চাই, আমাদের বায়াসড হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের একটা সমগ্র টোটাল পিকচার আমাদেরকে তুলে ধরতে হবে। কোনো কিছু পছন্দ করি না বলে বাদ দেয়া যাবে না। আমাদেরকে কি করতে হবে? উই নিড টু প্রডিউস এক্সাক্ট রিয়েল লাইফ, অবিকল বাস্তব জীবনটাকে ফুটিয়ে তোলা, ইনক্লুডিং অল দ্য ডিটেলস উইদাউট এনি সিলেকশন। বায়াসড হওয়া যাবে না, কোন রকম পক্ষপাতিত্ব করা যাবে না, ভালো মন্দ সবকিছুই নিতে হবে।
আমি শুধু ভালোটুকু নিলাম, খারাপটুকু আলোচনা করলাম না, তাহলে তো সেটা সত্যিকারের ছবি হলো না। Naturalists usually write about the lives of poor and oppressed or the slum life. তার মানে এখানে ন্যাচারালিজম বলতে কিন্তু প্রকৃতির বর্ণনা কিন্তু না। আমি যদি আপনাদেরকে বলি যে ন্যাচারালিজম মানে হচ্ছে প্রকৃতির বর্ণনা, তাহলে কিন্তু ভুল বলা হবে, এটা কিন্তু রং, মিস্টেক। ন্যাচারালিজম আর নেচার এক কথা না। নেচার মানে হচ্ছে প্রকৃতির বর্ণনা, আর ন্যাচারালিজম মানে কি? এক্সাক্ট, ট্রুথফুল and sincere portrayal of our life. We must include everything in it. Naturalist যারা, they usually write about, আমি হাইলাইট করছি, naturalist যারা, they usually write about the lives of poor and oppressed. Lives of poor and oppressed. মানে আপনি ন্যাচারালিস্ট পোয়েম বলেন, ন্যাচারালিস্ট নভেল বলেন, এখানে আমরা যারা লোয়ার ক্লাস, যারা গরিব শ্রেণী, ওয়ার্কিং পিপল, লোয়ার ক্লাস, তাদের জীবনের বর্ণনা আমরা পাই। যারা অত্যাচারিত, যারা মজলুম, যারা অসহায়, তাদের জীবনের গল্প আমরা বেশি পাই। স্পেশালি স্লাম লাইফ, বস্তির জীবন, মানে অতি দরিদ্র, যারা অতি দরিদ্র তাদের জীবন। ন্যাচারালিজম বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে আপামর জনসাধারণের সাহিত্য। সাহিত্য মানেই লিটারেচার মাস্ট বি ট্রু টু লাইফ, জীবনের একদম সঠিক ছবিটা ফুটিয়ে তুলতে হবে। এক্স্যাক্টলি উই নিড টু রিপ্রোডিউস রিয়েল লাইফ, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, জীবনের একটা সমগ্র ছবি ফুটিয়ে তুলতে হবে। এই হচ্ছে ন্যাচারালিজম। এটারই আপনারা আর একটু ভালো বর্ণনা এই স্লাইডটাতে পাবেন। A literary movement of late 19th and early 20th centuries, naturalism was an extension to realism. রিয়েলিজমেরই আরেকটু পলিশড এক্সপ্রেশন হচ্ছে ন্যাচারালিজম। এখন দেখেন এই স্লাইডে পাশে এক নারী, উনি শি ইজ স্মোকিং, সে ঘোড়ায় হেলান দিয়ে সে ধূমপান করছে। এখন এটা যদি আমরা রোমান্টিক দিক থেকে চিন্তা করি, তাহলে কিন্তু এটা কিন্তু দিস ইজ অ্যান অড পেইন্টিং। নায়িকার মুখে কিন্তু সিগারেট, এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না, কিন্তু এই জায়গায় ইট ইজ রিয়েল, ইট ইজ a raw image of our real life. এখানে তার হাতে চাইলেই কিন্তু যে পেইন্টার, সে কিন্তু ফুল দিয়ে দিতে পারতো, হয়তো গোলাপ ফুল অথবা কাশ ফুল দিয়ে দিতে পারতো, তাকে হয়তো খুব জেন্টল কোনো কাপড়, লতা পাতা ফুলওয়ালা খুব সুন্দর একটা পোশাক পরিয়ে দিতে পারতো, কিন্তু এখানে সে খুবই নর্মাল শ্যাবি একটা পোশাকে সে সিগারেট ফুঁকছে, মানে ভেরি রিয়েল। The naturalists were similar to realists in their fidelity to the details of contemporary life, honest and objective in the presentation of the material. ন্যাচারালিস্ট মানে হচ্ছে তারা জীবনটাকে হুবহু তুলে ধরবে, কোন রকম বাছ বিচার ছাড়া, কোন রকম ফিল্টার ছাড়া। Exact representation of real life without any censor, without any propaganda, without any partiality, কোন রকম পার্সিয়ালিটি ছাড়া হুবহু তুলে ধরা। However, the naturalists differed in their choice of which realistic details to select in their attitude towards them. তাদের একটা স্পেশাল অ্যাটিটিউড, the naturalistic view of mankind, মানব জাতির প্রতি যে ন্যাচারালিস্টিক ভিউ, সেটা কি? Animals in the natural world, responding to environmental forces and internal stresses and drives over which they had no control or even full understanding. মানে হচ্ছে মানুষ নিজেকে যতটা শক্তিশালী মনে করে, প্রভাবশালী মনে করে,
মানুষ আসলে ততটা শক্তিশালী না, ততটা প্রতাপশালী না। প্রকৃতির কাছে মানুষ খুবই অসহায়, এবং নেচার ইজ অ্যাকচুয়ালি ইনডিফারেন্ট টু আওয়ার সাফারিং। আমরা বাঁচি কি মরি তাতে নেচারের কোনো কিছু যায় আসে না। নেচার প্রকৃতির মতো চলতে থাকে। নেচার ইজ ইনডিফারেন্ট টু হিউম্যান সাফারিং। আমাদের দুঃখ কষ্টের প্রতি প্রকৃতির কোনো কিছু যায় আসে না। প্রকৃতির মতো চলতে থাকে। আর উই আর নট স্পেশাল। প্রকৃতির কাছে আমরা স্পেশাল না। প্রকৃতির কাছে একটা পিঁপড়ার যেরকম গুরুত্ব, একটা ঘাসের যেমন গুরুত্ব, মানুষের গুরুত্ব তার থেকে বেশি না, সমান। ন্যাচারালিস্ট যারা, এই হচ্ছে তাদের বিশ্বাস। এই সব মিলেই হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান আইডিওলজি, ভিক্টোরিয়ানিজম, ভিক্টোরিয়ান লিটারেচার। আপনারা এই বিষয়গুলো স্টাডি করতে থাকেন আস্তে আস্তে। আজকে তো সময় শেষ, সময় পার হয়ে গেছে অনেক আগেই। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকি। আপনারা নাম, আইডি, ব্যাচ দিয়ে দেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন থাকলে কোনো বিষয়ে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের এখন পর্যন্ত স্যার 8। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। এটারও পেয়ে যাবেন রেকর্ডিং যথাসময়। সবগুলো হ্যান্ড আউট, সব পিডিএফ ফাইল, সব স্লাইড, সবকিছু অ্যাভেলেবল আছে গুগল ক্লাসরুমে। আপনারা সেগুলো দেখেন। কোনো বিষয়ে কোনো কনফিউশন হলে অবশ্যই জানাবেন। যদি কোনো বিষয়ে কোনো কনফিউশন হয় অবশ্যই জানাবেন। ঠিক আছে, ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি যে বলেছিলেন আরেকটা কুইজ দিবেন, সেটা কি ঈদের আগে নাকি ঈদের পরে? পরেই দিই, ওকে ঈদের স্যার, পরেই আসসালামু দিই। আলাইকুম। ঠিক আছে স্যার। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালামু আলাইকুম।